এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্রগুলি সম্পূর্ণরূপে কাল্পনীয়। বাস্তবের সঙ্গে কোনো রকমের কোনো মিল থেকে থাকলে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সৈনী। কোয়েটসেল ফিল্মসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই বিশেষ নিবেদন কোয়েটসেল ফিল্মস নিবেদিত অরিজিনাল অডিও বুক সিরিজের এক নতুন গল্প, রহস্যময় চিহ্ন। গল্পের ভাবনায় স্বাগত বাসু, গল্প রচনা ও গল্প পাঠে শক্তিক দেই। শুরু হচ্ছে রহস্যময় চিহ্ন। কিছু গল্প লেখা হয় সত্যি কথা বলার জন্য, আর কিছু গল্প লেখা হয় সত্যিটাকে চিরদিনের জন্য লুকিয়ে রাখার জন্য। এই গল্প কোন শ্রেণীতে পড়ে সেটা পাঠকের হাতেই তুলে দেওয়া ভালো, কারণ এই গল্পের কেন্দ্রীয় মানুষটির নাম অমরেশ। অন্তত ইতিহাস তাকে ওই নামেই চেনে। তার আসল নাম কি ছিল সেটা সবার কাছে অজানা। তার জন্মের কোনো নথি নেই, না আছে কোনো পারিবারিক পরিচয়। আবার সে জীবিত না মৃত সেটাও সবার কাছে অজানা। আজ আমি তারই জীবন কাহিনী লিপিবদ্ধ করতে চলেছি। কাহিনীর শুরু 1937 সাল, নভেম্বর মাসের শেষের দিন। শীত তখন জাঁকিয়ে পড়েছে সারা বঙ্গে। রাত তখন প্রায় 2:19। বর্ধমানের জেলা ম্যাজিস্ট্রেটের বাড়িটা অন্ধকারে ডুবে গেছে। চারিদিকে কুয়াশা ছেয়ে গেছে। বাড়ির বাইরে পাহারারত সেপাইদের পদধ্বনি শোনা যাচ্ছে। হঠাৎ ভিড়ের ভেতর থেকে ভেসে এলো একটা শব্দ, কাঁচ ভাঙার শব্দ। সেপাইরা সজাগ হয়ে উঠল। তারপর কিছুক্ষণের নীরবতা। সেপাইরা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো। What's there? টাটা সাহেব ঠিক আছেন তো? ভেতরে কি একবার দেখবো নাকি? Nobody should go inside. তোমাদের মনে নেই সাহেব কি বলেছেন? Without any permission তার বাংলোতে ঢোকা নিষেধ। কিছুক্ষণ পর একটা চিৎকারের শব্দে এলাকা যেন কেঁপে উঠল। পাহারাদারদের মধ্যে আতঙ্ক বেড়ে গেল। তারা আর দেরি না করে বাংলোর দরজা ভেঙে ঢুকে পড়ল ভেতরে। কিন্তু ততক্ষণে সব শেষ। ড্রয়িং রুমের মেঝেতে পড়েছিলেন ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট স্যার হেনরি কার্টার। তার চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ। পাশে পড়ে আছে তার ভাঙা মদের গ্লাস। ঘরের মধ্যে হুলুস্থুলু বেঁধে গেল। Call the doctor, quick! বড় সাহেবকে কেউ খবর দাও, তাড়াতাড়ি। ঘরে ঢোকার দরজা কেবল একটি, যেটা ভেতর থেকে বন্ধ ছিল। জানলা সব বন্ধ, ধস্তাধস্তির কোনো ছাপ নেই। অনেক ডাকাডাকি করেও কার্টার সাহেবের সাড়া পাওয়া গেল না। ভোর 3:30-র সময় একটি গাড়ি এসে থামলো কার্টারের বাংলোর সামনে। তার আগে কয়েকজন পুলিশ সেখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। গাড়ি থেকে নামলো অমরেশ, বয়স 30-এর কাছাকাছি। একজন ভারতীয় হাবিলদার তাকে সেলাম ঠুকে বলল, আসুন সাহেব, আসুন এদিকে। হাবিলদারের সঙ্গে অমরেশ কার্টারের নিথর দেহর কাছে গেল। এখানে তো ভিড় কিসে? সবাই বাইরে যান প্লিজ, এভরিওয়ান, ইটস অ্যান অর্ডার। এই এলো ইংলিশদের দালাল। কি হলো, কথা কানে যাচ্ছে না? আই সে গেট আউট। একজন হাবিলদার বাদে বাকি সবাই ঘর থেকে বেরিয়ে গেল। কিছু পাওয়া গেছে? না সাহেব, ঘরের সব আসবাবপত্র একই আছে, কোনো ধস্তাধস্তিরও কোনো চিহ্ন নেই, আর কিছু চুরিও তো যায়নি। মার্ডারের কোনো ক্লু ছেড়ে গেছে? কে সাহেব? আর কি ছেড়ে যাওয়ার কথা বলছেন? নিরক্ষর সব। হত্যাকারী কোনো সূত্র রেখে গেছে? ও না সাহেব, সেরম তো কিছু। কিন্তু কার্টার সাহেব মারা গেলেন কি করে? সাহেব মদ খাচ্ছিলেন, ওই দেখুন না, দেখুন ওই যে গ্লাস ভেঙে পড়ে আছে। মদে কেউ কিছু মিশিয়ে দেয়নি তো?
মেশাতেই পারে, কিন্তু বিষ খেয়ে মরলে সাহেব ওরকম আর্তনাদ করতেন না। এই সাহেবের বডি চেক করা হয়েছে? কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা? সাহেব, আপনি আসার আগে অবধি আমরা শরীর ছুঁয়েও দেখিনি। হঠাৎ অমরেশের চোখ গেল কাটারের হাতের মুঠোর মধ্যে একটা কাগজের টুকরোর দিকে। এটা কি? অমরেশ কাগজটা বের করে নিল। তাতে একটা চিহ্ন আঁকা, কালো কালি দিয়ে একটা বৃত্ত, আর তার মাঝখানে লাল কালি দিয়ে একটি দাড়ি। সাহেব, কোনো বিপ্লবী সংগঠনের কাজ নয় তো? হাবিলদার বলল। না হওয়ার সম্ভাবনাই বেশি। বিপ্লবীরা এত কাঁচা নয় যে খুন করে তাদের চিহ্ন রেখে যাবে। তাও কাল একবার এখানকার গোপন বিপ্লবী সংগঠনে হানা দিতে হবে। খুব বার বেড়েছে। পরদিন সকালে পুলিশ কমিশনার অমরেশকে ডেকে পাঠালো। অমরেশ সকাল সকাল তার বাড়িতে পৌঁছলো। গুড মর্নিং স্যার। Morning, Amresh, but not so good. Please come inside. আমাকে ডেকেছিলেন সাহেব? Amresh, এই bloody Indiansরা খুব বার বেড়েছে। Carter was my very close. আমি বুঝতে পেরেছি who are responsible for all this. জাগরণ বিপ্লবী সংঘ? Right. কিন্তু সাহেব, লাস্ট উইকে আমরা জাগরণের বেশ কয়েকজন বিপ্লবীকে অ্যারেস্ট করেছি, বেশ কিছু অস্ত্রও বাজেয়াপ্ত করেছি। যারা পড়ে আছে আপনি অর্ডার দিলে তাদেরকেও। Don't be late, Amresh. আজই আমার সবাইকে অ্যারেস্ট চাই। প্রত্যেককে আমি মাঞ্জালয়ে পাঠাবো। রাইট স্যার, আমি এখনই লোক পাঠাচ্ছি। কিন্তু স্যার, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট সিম্বল? ওরম সিম্বল কি জাগরণের? বাধা দিয়ে কমিশনার বলল, Don't safeguard those bastards. Do whatever I say. আই এম সরি স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। কমিশনারের ঘর থেকে বেরিয়ে অমরেশ ঘড়ির দিকে তাকালো। সকালের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। বর্ধমানের রাস্তায় তখন মানুষের ভিড় জমতে শুরু করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরে তখন থেকেই ব্যবস্থা শুরু হয়ে গেছে। অমরেশ তাড়াতাড়ি নিজের অফিসে ফিরে এলো। দরজা খুলতেই দুজন কনস্টেবল আর হাবিলদার সোজা হয়ে দাঁড়ালো। হেডকোয়ার্টার্সে থাকা সমস্ত মাউন্টেড পুলিশকে রেডি করো। মাউন্টেড পুলিশ সাহেব? হ্যাঁ, আর থানা থেকে অন্তত 70 জন আর্ম কনস্টেবল নাও। কিন্তু সাহেব, কোথায় যেতে হবে? জাগরণ। জাগরণের আশ্রম? আশ্রম নয়, আড্ডা। কনস্টেবলরা একে অপরের দিকে তাকালো। জি সাহেব। আর শোনো, কনস্টেবলরা দরজার কাছে গিয়ে থেমে গেল। আজ কেউ আমার কাছে এসে বলবে না যে ওরা নির্দোষ। আমি নির্দোষ মানুষকে খুঁজতে যাচ্ছি না, আমি খুঁজতে যাচ্ছি যারা সরকারের বিরুদ্ধে কাজ করে। জি সাহেব। আর যারা বাধা দেবে তাদের বাধা দেওয়ার সুযোগ দিও না। কনস্টেবলরা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। হেডকোয়ার্টার্সের ভেতরে খবর ছড়িয়ে যেতে বেশি সময় লাগলো না। জাগরণের নাম শুনে পুলিশরাও বুঝে গেল আজকের অভিযান কোনো সাধারণ অভিযান নয়। জাগরণ ছিল গোপন বিপ্লবী সংগঠন। বাইরে থেকে দেখলে একটা ছোট্ট প্রিন্টিং প্রেস, কিছু বই, কিছু দেশীয় কাগজ আর একটা ছোট্ট লাইব্রেরি। কিন্তু ব্রিটিশ পুলিশের গোপন রিপোর্টে জাগরণকে বলা হতো আর ডেঞ্জারাস রিভলিউশনারি নেটওয়ার্ক। তাদের বিরুদ্ধে প্রমাণ ছিল খুব কম, কিন্তু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রমাণের থেকে সন্দেহ অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর অমরেশ সেই সন্দেহকেই আজ হাতিয়ার করতে যাচ্ছিল। 10 মিনিটের মধ্যে পুলিশ ফোর্স রেডি হয়ে গেল। 4টে ঘোড়া, 2টো পুলিশ ভ্যান, একটা মোটর গাড়ি, প্রায় 70 জন আর্মড কনস্টেবল। অমরেশ নিজে রিভলভারটা চেক করল। একজন হাবিলদার তার কাছে এসে দাঁড়ালো। সবাই রেডি সাহেব। কতগুলো রাইফেল? 30টা। আর এক্সট্রা কার্তুজ? 10 বাক্স। গুড। হাবিলদার কিছুক্ষণ চুপ করে থাকলো। সাহেব, ওরা যদি সত্যি বিপ্লবী হয় তাহলে? তাহলে কি? হাবিলদার কোনো উত্তর দিল না। ভয় পাচ্ছ? না সাহেব। ভয় পেয়ে থাকলে এখনই ফিরে যাও। আমি ডিউটিতে আছি সাহেব। অমরেশ হালকা হাসল। ডিউটি? শব্দটা এমন ভাবে বলল যেন শব্দটা তার কাছে কোনো পবিত্র জিনিস নয়, যেন ডিউটি মানে শুধু আদেশ মানা। চলো।
জাগরণের অফিসটা ছিল শহরের একটা পুরনো এলাকা। সামনে একটা ছোট্ট সাইনবোর্ড, জাগরণ প্রিন্টিং অ্যান্ড রিডিং রুম। দেখলেই মনে হতো একটা সাধারণ বইয়ের দোকান। একজন বৃদ্ধ লোক প্রতিদিন এখানে কাগজ পড়তেন, দু একজন ছাত্র বই নিতে আসত, মাঝে মাঝে কিছু শ্রমিক বসে চা খেত। কিন্তু এই সাধারণ জায়গাটাই ছিল গোপন মিটিং এর একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। পুলিশের গাড়ি দূর থেকেই দেখা গেল। একজন ছেলে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়েছিল। পুলিশের গাড়ি দেখেই তার মুখ ফিকে হয়ে গেল। সে পিছনে ফিরে চিৎকার করে উঠল, পুলিশ আসছে, পুলিশ, পুলিশ আসছে। ভেতরে তখন তিনজন। একজনের বয়স 30, নাম হরিপদ। আরেকজন 24-এর তরুণ, তার নাম নির্মল। আরেকজন মেয়ে, বয়স মাত্র 21, তার নাম চারুবালা। পুলিশের শব্দ শুনে নির্মল তাড়াতাড়ি টেবিলের ড্রয়ার খুলল। কাগজগুলো সরাতে হবে। চারুবালা তাড়াতাড়ি কাগজগুলো তুলে নিল। বাইরে ঘোড়ার খুরের শব্দ আরো জোরালো হয়েছে। তারপর গুলির শব্দ। সামনের দরজায় পুলিশের লাঠির আঘাত করল। দরজা খোলো, পুলিশরা তোমাদের ঘিরে ফেলেছে। ভেতরে কেউ উত্তর দিল না। আবার আঘাত। আমি 3 গুনবো, তার মধ্যে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকবো। 1, 2, 3, দরজা ভাঙো। সাবধান, কেউ গুলি চালাবে না, কেউ যেন আঘাত না হয়। পুলিশ একে একে দরজা ভাঙল আর ভেতরে ঢুকলো। ঢুকেই প্রথমে তারা নির্মলকে দেখতে পেল। নির্মল জানলার দিকে ছুটতে গেল। দাঁড়িয়ে যাও ওখানে। অমরেশ বন্দুকটা তার দিকে তাক করল। আমি বলছি দাঁড়িয়ে যাও, নড়বে না, নড়লেই গুলি চলবে। গুলি করুন, করুন গুলি, আমি মরতে ভয় পাই না, মেরে ফেলুন আমার। নির্মল এক জায়গায় থেমে গিয়ে চেঁচিয়ে বলল। তার চোখে কোনো ভয় ছিল না। অমরেশের চোখ এক মুহূর্তের জন্য নির্মলের চোখে গেল। তুমি মরবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত নয়। সে রিভলভারটা নামিয়ে একজন হাবিলদারকে বলল, করে দাঁড়িয়ে না থেকে বাকিদের ধরো। এই, তোমরা ওকে ধরো। দুজন কনস্টেবল নির্মলকে নিয়ে গেল। হরিপদ টেবিলের পাশেই দাঁড়িয়েছিল। হাবিলদার তাকে ধরে নিয়ে অমরেশের সামনে নিয়ে এসে দাঁড় করালো। নাম? হরিপদ মুখার্জি। নিয়ে যাও। আর ওই মেয়েটা কোথায়? সাহেব, ওনাকেও? উনি তো মহিলা। সরকারের চোখে পুরুষ মহিলা বলে কিছু নেই। চারুবালাকেও রেহাই দেওয়া হলো না। তাকে ধরে নিয়ে যাওয়া হলো। সে কিছু বলল না, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় তার চোখ একবার অমরেশের চোখে এসে থামল। অমরেশও তাকিয়ে রইল। সেই দৃষ্টি। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই চোখ সে আগেও দেখেছে, বহুদিন আগে, অন্য এক সময়, অন্য এক জায়গায়। কিন্তু দৃষ্টিটা ছিল এক। কোনো ভয় নেই, কোনো অনুরোধ নেই, কোনো দুর্বলতা নেই। ছিল শুধু একটা নিঃশব্দ ঘৃণা। চারুবালার চোখ থেকে চোখ সরাতে গিয়ে অমরেশের মনে হঠাৎ একটা মুখ ভেসে উঠল। মৃণালিনী। নামটা মনে পড়তেই তার ভেতরে একটা পুরনো চাপা পড়া অনুভূতি যেন এক মুহূর্তের জন্য জেগে উঠল। মৃণালিনীর সঙ্গে অমরেশের কোনোদিন কথা হয়নি। কোনো চিঠি লেখালেখি নয়, কোনো দেখা করার প্রতিশ্রুতি নয়, কোনো ভালোবাসার কথা নয়। তবুও কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হয় না। তাদের শুধু একবার দেখলেই মনে হয় মানুষটা মনের কোনো একটা জায়গা দখল করে নিয়েছে। মৃণালিনীও অমরেশের কাছে তেমনই ছিল। সে যখন অন্য কারোর সঙ্গে কথা বলতো, অমরেশ দূরে দাঁড়িয়ে চুপ করে শুনত। সে যখন রাস্তা দিয়ে চলে যেত, অমরেশের চোখ অজান্তেই তার দিকে চলে যেত। মৃণালিনী কখনো বুঝতেই পারেনি, নাকি বুঝেও না বোঝার ভান করত। কিন্তু অমরেশ বুঝেছিল
মৃণালিনী তাকে কখনো পছন্দ করে না, তার চেয়েও বেশি কিছু। মৃণালিনী অমরেশকে ঘৃণা করত, কারণ অমরেশ তখন ব্রিটিশ পুলিশের ইউনিফর্ম পরে, যে ইউনিফর্ম দেখে মানুষ রাস্তার ধারে সরে দাঁড়াতো, যে ইউনিফর্মের ভয় অনেক মা তার ছেলেকে ঘরে লুকিয়ে রাখত, যে ইউনিফর্মের লাঠি দিয়ে তার দেশের মানুষকে অত্যাচার করা হতো। আর অমরেশ সেই ইউনিফর্মটা গর্বের সঙ্গে পরত, ব্রিটিশ অফিসারদের সামনে মাথা নত করত, তাদের সাথে একই টেবিলে বসে খেত, কখনো কোনো ভারতীয়কে অপমানিত হতে দেখলে মুখ ফিরিয়ে দিত। মৃণালিনীর চোখে অমরেশ তাই শুধু একজন পুলিশ অফিসার ছিল না, সে ছিল সেই ব্যবস্থার একটা অংশ, যে ব্যবস্থা তার নিজের দেশের মানুষকে অপমান করত। তবুও অমরেশের মনে মৃণালিনীর জন্য একটা কোমল জায়গা ছিল, সেটা সে কোনোদিন প্রকাশ করেনি। প্রকাশ করার সাহসও হয়তো তার ছিল না, কারণ সে জানতো যদি কোনোদিন সেই চোখের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলতে হয়, তাহলে মৃণালিনী হয়তো কথা দিয়ে উত্তর দেবে না, বরং শুধু সেই চোখ দিয়েই সবকিছু বলে দেবে। আর ঠিক সেটাই হয়েছিল। একবার অমরেশ তার কাজ দিয়ে যাওয়ার সময় মৃণালিনী তার দিকে তাকিয়েছিল, মাত্র কয়েক মুহূর্ত, কিন্তু সেই কয়েক মুহূর্তেই অমরেশ বুঝেছিল সে তাকে কখনো মেনে নেবে না। তার চোখে অমরেশের জন্য কোনো শ্রদ্ধা নেই, কোনো স্নেহ নেই, ছিল শুধু একটা প্রশ্ন। তুমিও ওদের হয়ে গেলে? অমরেশ সেদিন কোনো উত্তর দেয়নি, আজও দিল না। চারুবালার চোখে সেই একই প্রশ্ন দেখে তার বুকের ভেতরে কোথাও একটা পুরনো জায়গা যেন ব্যথা করে উঠল, কিন্তু অমরেশের মুখে তার কোনো চিহ্ন দেখা গেল না। সে নিজেকে সামলে নিল, চোখ সরিয়ে নিল চারুবালার চোখ থেকে, যেন কিছুই তার মনে পড়েনি, যেন মৃণালিনী নামটা তার জীবনের কোনো অংশই ছিল না। জাগরণের ছোট্ট বাড়িটার সামনের রাস্তায় ভিড় জমে গেছে, মানুষ দূরে দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বলতে সাহস করছে না। একজন বৃদ্ধ হঠাৎ বলে উঠলেন, কি হয়েছে? পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক বলল, জাগরণে পুরী চেয়েছে গো বাবু। বৃদ্ধ লোকটা মাথা নাড়িয়ে বললেন, তাহলে আবার অনেক ঘরে হাঁড়ি চড়বে না? কথাটা অমরেশের কানে গেল। সে ঘুরে তাকালো। কে বললো কথাটা? সবাই চুপ। অমরেশ সামনের দিকে এগিয়ে গেল। আপনি বললেন? কোনো উত্তর নেই। সে একজন কনস্টেবলকে ইশারা করলো, তাই ওনাকে নিয়ে আসো তো। কনস্টেবল বৃদ্ধ লোকটার দিকে এগোতেই অমরেশ আবার বলল, থাক, শুধু ভয় দেখালেই হবে। সবাইকে জেলে ভরে দিলে জেল ভরে যাবে। এই প্রিডিক প্রেসটা বন্ধ করা হোক। প্রেস বন্ধ করবেন স্যার? অমরেশ শান্ত গলায় বলল, হ্যাঁ, এখানে স্কুলের বইও ছাপা হয়। তাহলে কিছুদিন বই ছাপা বন্ধ থাকুক। হরিপদ কিছু বলতে গিয়ে থেমে গেল। অমরেশ তার কাছে গিয়ে খুব আস্তে করে বলল, সরকারের বিরুদ্ধে কাজ করে দেশ বাঁচানো যায় না। দেশ বাঁচাবে কি সেটা দেশ ঠিক করবে সাহেব। অমরেশের মুখ কঠিন হয়ে গেল। এই কথাগুলো জেলে গিয়ে বলো। আরে জেলটাও তো এই দেশের মাটিতেই তৈরি। অমরেশ এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর কনস্টেবলের দিকে ফিরে বলল, এই নিয়ে যাও। হরিপদকে নিয়ে যাওয়া হলো। অমরেশ আবার জাগরণের ভেতরে ঢুকে গেল। ভেতরে সার্চ চলছিল, আলমারি খোলা, বইয়ের শেলফ খালি। টেবিলের ড্রয়ার খুলে একজন হাবিলদার একটা ছোট্ট কাঠের বাক্স খুঁজে পেল। অমরেশ এগিয়ে গেল তার দিকে। বাক্সটা খোলো। বাক্সটা খোলার পর ভেতরে কিছু কার্তুজ, দুটো ছোট রিভলভার, কিছু হাতে লেখা নোট আর একটা ছোট্ট ম্যাপ পাওয়া গেল। অমরেশ ম্যাপটা তুলে নিল। ম্যাপে বর্ধমানের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় চিহ্ন দেওয়া, থানা, রেল লাইন, ডিস্ট্রিক্ট অফিস, কোর্ট, ম্যাজিস্ট্রেট বাংলো। অমরেশ কিছুক্ষণ ম্যাপের দিকে তাকিয়ে রইল, তারপর বাক্সটা বন্ধ করে দিল। গুড, এভিডেন্স হিসেবে সিল করো। জাগরণের অভিযান শেষ হতে হতে দুপুর পেরিয়ে গেল। মোট 27 জনকে অ্যারেস্ট করা হলো, সাথে 3টি রিভলভার, বেশ কিছু কার্তুজ, প্রিন্টেড লিফলেট, কিছু গোপন কাগজ।
কমিশনারের নির্দেশ মতো সবাইকে সেদিনই ডিস্ট্রিক্ট জেলে পাঠানো হলো। অমরেশ নিজের হাতে অ্যারেস্ট লিস্টে সাইন করল। তারপর ফাইনাল রিপোর্টে লিখল, জাগরণী নেটওয়ার্কের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা হয়েছে। এরপর অমরেশ গাড়ি করে ফিরে চলল নিজের কোয়ার্টারে। পুলিশের গাড়ি ধীরে ধীরে বর্ধমানের পুরনো রাস্তাগুলো পেরিয়ে যাচ্ছিল। জানলার বাইরে তখন দুপুরের রোদ্দুর। শীতের রোদ্দুর হলেও তার তেজ কম ছিল না। রাস্তায় মানুষের ভিড় বেড়েছে। কেউ বাজার করছে, কেউ মাথা নিচু করে তাড়াতাড়ি নিজের কাজে চলে যাচ্ছে। পুলিশের গাড়ি দেখলেই আবার অনেকে রাস্তার একপাশে সরে দাঁড়াচ্ছে। অমরেশ জানলার বাইরে তাকিয়েছিল। তার হাতে তখনও জাগরণ থেকে বাজেয়াপ্ত করা সেই ফাইল। হঠাৎ গাড়িটা একটা মোড় নিতে গিয়ে একটু ধীরে হলো। অমরেশের চোখ রাস্তার ধারে গিয়ে আটকে গেল। একটা ছোট্ট বাচ্চা ছেলে, বয়স 5 কি 6, গায়ে ময়লা জামা, চুল এলোমেলো, হাতে একটা ভাঙা কাঠের গাড়ি, রাস্তায় বসে নিজের মতো করে খেলছে। পুলিশের গাড়ি দেখেও ছেলেটা মাথা তুলল না। অমরেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর যেন বহু বছর আগে বন্ধ দরজা হঠাৎ করে খুলে গেল। অমরেশের চোখের সামনে দুপুরের সেই রাস্তা আর ছিল না। ছিল একটা অন্য রাস্তা, অন্য একটা সময়। তখন অমরেশও ছোট, তার বয়স হয়তো 6 কি 7। সালটা তখন 1914। গায়ে ধুলো লাগা একটা সাদা জামা, পায়ে কোনো জুতো নেই, চুল এলোমেলো। রাস্তায় অন্য ছেলেরা যখন দৌড়াদৌড়ি করে খেলতো, অমরেশ তখন একটু দূরে দাঁড়িয়ে শুধু তাদের দেখত। ছোটবেলা থেকেই অমরেশ খুব চুপচাপ ছিল। কোনো কথা বলার আগে অনেকবার ভাবত। কারোর সঙ্গে নিজের মনের কথা বলতে পারত না। কেউ তাকে ডাকলে মাথা তুলে তাকাতো, কিন্তু উত্তর দেওয়ার আগেই চোখ নামিয়ে নিত। মানুষের ভিড় তার ভালো লাগতো না, কিন্তু মানুষকে দেখতে তার ভালো লাগতো। সে শুধু দেখতো আর মনে রাখত। একদিন দুপুরের দিকে বাজারের রাস্তায় হঠাৎ একটা ভিড় জমে গেল। অমরেশও কৌতূহল নিয়ে ভিড়ের পিছনে গিয়ে দাঁড়ালো। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না, তারপর একটু এগিয়ে গিয়ে সে দেখেছিল একজন বৃদ্ধ ভারতীয় রাস্তার মাঝখানে পড়ে আছে। তার জামা ছিঁড়ে গেছে, কপালের একপাশে রক্ত। তার সামনে দাঁড়িয়ে দুজন ব্রিটিশ পুলিশ অফিসার। একজনের হাতে ছিল লাঠি। You bloody bastard! How dare you disobey the order? বৃদ্ধ লোকটা কঠিনভাবে উঠে বসার চেষ্টা করলে ব্রিটিশ অফিসাররা তার কাছে গিয়ে দাঁড়ালো। These filthy rats will never understand. লাঠিটা আবার উঠল, তারপর একটা আঘাত। বৃদ্ধ লোকটা আবার মাটিতে পড়ে গেলেন। ভিড়ের মধ্যে একটা ছোট্ট মেয়ে কাঁদতে শুরু করেছিল। তার মা মুখ চেপে ধরে তাকে নিজের বুকে লুকিয়ে নিল। একজন দোকানদার তার দোকানের সামনে দাঁড়িয়েছিল। সে আস্তে করে দোকানটা বন্ধ করে দিল। কেউ এগিয়ে গেল না, কেউ প্রতিবাদও করল না। অমরেশের চোখ একবার ব্রিটিশ অফিসারের হাতে থাকা লাঠিটার দিকে গেল, তারপর পড়ে থাকা বৃদ্ধ লোকটার দিকে, আবার সেই উর্দির দিকে। তখন ছোট্ট অমরেশ বুঝতে পারছিল না পুলিশ কেন মানুষের এত ভয়ের কারণ। যারা উর্দি পরে তারা কি মানুষকে বাঁচায় না? কিন্তু সেদিন তার প্রশ্নের কোনো উত্তর ছিল না। হঠাৎ বৃদ্ধ লোকটার চোখ অমরেশের চোখের সঙ্গে মিলে গেল। মাত্র কয়েক মুহূর্ত। সেই চোখে ছিল যন্ত্রণা, ছিল অপমান, ছিল অসহায়তা, আর ছিল একটাই প্রশ্ন। এমন একটা প্রশ্ন যার উত্তর অমরেশ তখন দিতে পারত না, হয়তো কখনো দিতেও পারিনি। ব্রিটিশ অফিসাররা চলে গেল, ভিড়ও আস্তে আস্তে চলে গেল। রাস্তা আবার ফাঁকা হয়ে গেল, কিন্তু অমরেশ সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ তখনও বৃদ্ধ লোকটার দিকে। সেদিন সে কোনো কথা বলেনি, কোনো প্রতিবাদ করেনি, কারোর সাহায্যে এগিয়েও যায়নি।
শুধু দেখেছিল আর মনে রেখেছিল। সেই দিন থেকেই অমরেশের মনে একটা জিনিস ধীরে ধীরে বসে গিয়েছিল, পুলিশের উর্দির শক্তি। কিন্তু সেই শক্তির সঙ্গে আরেকটা জিনিসও, ভয়। বহুদিন পর যখন অমরেশ নিজের গায়ে সেই একই রকম উর্দি পড়ল, তখন সেই দুপুরের রাস্তাটা তার মনে আবার ফিরে এসেছিল। কিন্তু সেদিন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার আর ছিল না। তার জায়গায় দাঁড়িয়েছিল একজন পুলিশ অফিসার। তার নাম অমরেশ, আর তার হাতে ছিল ব্রিটিশ সরকারের দেয়া অস্ত্র। পুলিশের গাড়ি হঠাৎ একটা ঝাঁকুনি দিল। অমরেশের চোখ খুলে গেল। সে আবার বর্তমানে ফিরে এল। জানলার বাইরে সেই ছোট্ট ছেলেটা তখনও বসে আছে, কিন্তু গাড়ি ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। অমরেশ পিছনে ফিরে তাকালো। ছেলেটা আস্তে আস্তে ছোট্ট হয়ে যাচ্ছে। তারপর একটা মোড় ঘুরতেই চোখের আড়াল হয়ে গেল। অমরেশ কিছুক্ষণ চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইল। তারপর হাতে ধরা ফাইলটা খুলল। প্রথম পাতায় লেখা, জাগরণ রিভলিউশনারি অ্যাসোসিয়েশন, অ্যারেস্ট রিপোর্ট। অমরেশ একবার ফাইলটার দিকে তাকালো, তারপর জানলার বাইরে। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। গাড়ি চলতে থাকলো, কিন্তু ছোট্ট ছেলেটার ভাঙা কাঠের গাড়িটা অনেক বছর পরও অমরেশের চোখের সামনে থেকে গেল। ছোটবেলায় অমরেশ একটা জিনিস খুব তাড়াতাড়ি শিখেছিল, মানুষ যা দেখে সবসময় সেটা মনে রাখে না। কিন্তু কোনো কোনো দৃশ্য মানুষের মনে এমন ভাবে ঢুকে যায় যে বছর কেটে গেলেও সেটা বেরোয় না। কখনো কোনো গন্ধে, কখনো কোনো শব্দে, কখনো কোনো মানুষের চোখের দৃষ্টিতে, আর কখনো একটা ভাঙা কাঠের খেলনায়। অমরেশ জানতো না সেই ছোটবেলার রাস্তাটা তার জীবনের শেষ পর্যন্ত তাকে তাড়া করে বেড়াবে। তখন সে শুধু একটা জিনিস জানতো, সে আর কখনো সেই বৃদ্ধ লোকটার মতো হতে চায় না। কিন্তু সেই ছোটবেলার অমরেশ তখনও জানতো না, বড় হয়ে একদিন সে এমন একটা উর্দি পড়বে যার দিকে তাকালে সেই বৃদ্ধ লোকটার চোখের প্রশ্নই আবার তার মনে ফিরে আসবে। সেই দিনের পর আরো কয়েকটা বছর কেটে গেল। অমরেশ বড় হলো। ছোটবেলার সেই ঘটনা তার মন থেকে কখনো মুছে যায়নি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ঘটনার অর্থ তার কাছে বদলাতে শুরু করল। ছোটবেলায় যে উর্দিকে সে শুধু ভয়ের প্রতীক বলে মনে করত, বড় হতে হতে সেই উর্দির আরেকটা রূপ সে দেখতে শুরু করল। ক্ষমতা, সম্মান, টাকা। একজন পুলিশ অফিসার রাস্তা দিয়ে গেলে মানুষ সরে দাঁড়ায়, দোকানদার মাথা নত করে, গরিব মানুষ ভয়ে চুপ করে যায়, আর ব্রিটিশ পুলিশরাও তাদের নিজেদের লোকেদের মতো করে দেখে। অমরেশ বুঝতে পারল, এই দেশে ক্ষমতা যার হাতে তার কথাই সবচেয়ে জোরে শোনা যায়। কিন্তু তার নিজের বাড়ির অবস্থা তখন অন্যরকম। সংসারে টাকা নেই, বাবার দেদার নেই, ছোট্ট ছোট্ট প্রয়োজন মেটাতেও হিসেব করতে হয়। বাড়িতে প্রচুর দিন এমন গেছে যখন রাতের খাবারের আগে অমরেশকে ভাবতে হয়েছে পরের দিনের জন্য চাল থাকবে কিনা। অমরেশ তখন বুঝেছিল, শুধু স্বপ্ন দিয়ে জীবন চলে না। তার সামনে দুটো রাস্তা ছিল। একটা ছিল নিজের পছন্দের রাস্তা, আরেকটা ছিল এমন রাস্তা যেটা তাকে টাকা দিতে পারে, ক্ষমতা দিতে পারে, নিজের পায়ে দাঁড়াবার সুযোগ দিতে পারে। পুলিশের চাকরির বিজ্ঞপ্তি তার চোখে পড়েছিল একদিন। ব্রিটিশ ইন্ডিয়ান পুলিশের জন্য নিয়োগ চলছিল। অমরেশ প্রথমে কাগজটা ভাঁজ করে রেখে দিয়েছিল, কারণ সে কখনো পুলিশ হতে চায়নি। যে উর্দি পরে একদিন একজন বৃদ্ধ মানুষকে লাঠি মারা হয়েছিল, সেই উর্দি নিজের গায়ে পড়ার কথা ভাবলে তার ভেতরে একটা অস্বস্তি হতো। কিন্তু সেই অস্বস্তির চেয়েও বড় হয়ে উঠেছিল বাস্তবতা। টাকার দরকার, চাকরি দরকার, বাড়িকে বাঁচাতে হবে। শেষ পর্যন্ত অমরেশ নিজের ইচ্ছের বিরুদ্ধে নয়, বরং নিজের মনোভাবকে এক পাশে সরিয়ে রেখেই ফর্ম ফিল আপ করল। পুলিশ রিক্রুটমেন্ট এক্সামিনেশন। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা,
তারপর বুদ্ধির পরীক্ষা, তারপর ইন্টারভিউ। অমরেশ পড়াশোনায় খারাপ ছিল না, ছোটবেলা থেকেই তার একটা গুণ ছিল, সে মানুষকে খুব মন দিয়ে দেখত। কে কিভাবে কথা বলে, কে কিভাবে তাকায়, কে প্রশ্নের উত্তর দিতে গিয়ে থেমে যায়, কে মিথ্যে বলার সময় চোখ সরিয়ে নেয়, সেই সব কিছু অমরেশ অজান্তেই মনে রাখতে পারত। ইন্টারভিউয়ের দিন ব্রিটিশ অফিসার তার সামনে বসেছিল। So why do you want to join the police? অমরেশ কিছুক্ষণ চুপ করে রইল। এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল, কিন্তু সেই উত্তর বলা যাবে না। তাই সে শান্ত গলায় বলল, I want a respectable government position, sir. Respectable. Yes, sir. And you think police service is respectable? অমরেশের চোখের সামনে আবার সেই ছোটবেলার বৃদ্ধ লোকটার মুখ ভেসে উঠল, সেই লাঠি, সেই রক্ত। কিন্তু অমরেশ চোখ নামালো না। I do my duty properly, sir. ব্রিটিশ অফিসারের মুখে হালকা একটা হাসির রেখা দেখা গেল। কিছুক্ষণ পর আবার প্রশ্ন এলো, Suppose you are ordered to arrest someone from your own community. What will you do? If there is an order, I will follow it, sir. অফিসার চেয়ারে হেলান দিয়ে বসলো। Even if you know the man is innocent. প্রশ্নটা এবার আরো কঠিন। অমরেশ এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, That is for the court to decide. তারপর ব্রিটিশ অফিসার ফাইলটা বন্ধ করে দিল। অমরেশ উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে একবার পিছনে তাকালো। অফিসার তখন তার অ্যাপ্লিকেশনের উপর কিছু লিখছিল। অমরেশ বেরিয়ে গেল। কয়েক সপ্তাহ পর তার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো। অমরেশ সেন, ব্রিটিশ ইন্ডিয়ান পুলিশ, প্রথম পোস্টিং একটা ছোট্ট পুলিশ স্টেশন। মাইনে খুব বেশি ছিল না, কিন্তু তার জন্য সেটা অনেক। প্রথম মাসের বেতন হাতে পেয়ে অমরেশ অনেকক্ষণ চুপ করে তাকিয়েছিল। এই টাকা দিয়ে বাড়িতে চাল আসবে, ঋণের কিছুটা অংশ শোধ হবে, ছোট ভাইয়ের পড়াশুনো চলবে, বাড়িতে হয়তো কয়েকদিন চিন্তা ছাড়াই রান্না হবে। সেই রাতে অমরেশ প্রথমবার নিজের ইউনিফর্মটা বিছানার উপর রেখেছিল। কিছুক্ষণ তাকিয়েছিল তার দিকে, তারপর ধীরে ধীরে ইউনিফর্মটা হাতে তুলে নিল। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। খাকি শার্ট, খাকি প্যান্ট, বেল্ট, ক্যাপ, আর বুকের ওপর ব্রিটিশ ক্রাউনের চিহ্ন। অমরেশ নিজেকে আয়নায় দেখল। তার মনে হলো আয়নার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন সেই ছেলেটা যে রাস্তার ধারে দাঁড়িয়ে একজন বৃদ্ধকে লাঠি খেতে দেখেছিল, আর একজন পুলিশ অফিসার যার হাতে আইন, তার গায়ে ইউনিফর্ম, তার পাশে ব্রিটিশ সরকারের অস্ত্র। অমরেশ কিছুক্ষণ নিজের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, এবার সময় বদলাবে। এবার পুলিশ হয়ে সে রাস্তার মাঝখানে দাঁড়াবে, আর একদিন সেই পুলিশ অফিসারের সামনে এমন কিছু মানুষ এসে দাঁড়াবে যারা তার নিজের দেশের স্বাধীনতার জন্য লড়ছে। অমরেশ তখনও জানতো না তার এই চাকরি শুধু টাকা বা ক্ষমতার জন্য নয়, তার জীবনের একটা অন্য উদ্দেশ্য ছিল। এমন একটা উদ্দেশ্য যার কথা সে কাউকে কোনো দিন বলেনি, না কোনো অফিসারকে, না কোনো সহকর্মীকে, এমনকি নিজের কাছেও পুরোটা স্বীকার করেনি। সেই উদ্দেশ্য কি ছিল? কেন অমরেশ নিজের ইচ্ছের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশে ঢুকলেও বছরের পর বছর সেই চাকরি করে গেল? কেন সে ব্রিটিশ অফিসারদের এত বিশ্বাস অর্জন করেছিল? কেন প্রয়োজনে নিজের দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? তার উত্তর এখনো নয়। সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু বছর, কারণ অমরেশের গল্প এখনো শুরুই হয়নি। পুলিশের ইউনিফর্মটা শুধু তার পরিচয় ছিল, তার আসল পরিচয় তখনও লুকিয়ে ছিল। কার্টারের মৃত্যুর প্রায় 3 সপ্তাহ পর বর্ধমান থেকে কিছুটা দূরে একটা রেলওয়ে ইন্সপেকশন বাংলো। রাত তখন প্রায় 11:30। বাইরে কুয়াশার মধ্যে রেল লাইনের উপর দিয়ে মাঝে মাঝে ট্রেন চলে যাচ্ছে। দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। ইন্সপেকশন বাংলোর একটা ঘরে বসেছিলেন ক্যাপ্টেন এডওয়ার্ড ওয়েলেস।
রেলওয়ে পুলিশের একজন ব্রিটিশ অফিসার। ওয়েলেস ছিলেন খুব কঠোর প্রকৃতির মানুষ। ভারতীয় রেলকর্মীদের উপর তার ব্যবহার নিয়ে আগেও অনেক অভিযোগ হয়েছিল, কিন্তু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ওয়েলেস ছিলেন অ্যান এফিশিয়েন্ট অফিসার। সেই রাতে বাংলোতে ওয়েলেস ছাড়া আর কেউ ছিল না। একজন খানসামা ছিল, কিন্তু ডিনার পরিবেশন করে সে অনেক আগেই নিজের কোয়ার্টারে চলে গেছিল। রাত 11:30 নাগাদ বাংলোর বাইরে একটা সাইকেল এসে থামল। একজন মানুষ নামল, মুখে গামছা, মাথায় চাদর। সে কিছুক্ষণ বাংলোর দিকে তাকিয়ে রইল, তারপর অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। রাত তখন 11:47। বাংলোর ভেতর থেকে হঠাৎ একটা ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ হল, কিন্তু সেটা গুলি চলার মতো নয়, যেন ভারী লোহার জিনিস দিয়ে দরজায় আঘাত করা হয়েছে। খানসামার কোয়ার্টার পাশেই ছিল। সে ঘুম থেকে উঠে বসল, কিছুক্ষণ শুনল, তারপর আবার নীরবতা। সে ভাবল হয়তো ক্যাপ্টেনের ঘরে কোনো জিনিস পড়ে গেছে, কিন্তু কয়েক মিনিট পর একটা ছোট্ট চিৎকার, তারপর আবার চুপ। খানসামা ভয়ে দরজা খুলে বাইরে এলো। ক্যাপ্টেনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সে দরজায় ধাক্কা দিল। কাপ্তান সাহেব! কোনো উত্তর এলো না। সাহেব! কোনো উত্তর নেই। আবার ধাক্কা। সে দরজা খোলার চেষ্টা করল, দরজা খুলল না। শেষ পর্যন্ত সে পেছনে সরে এসে জোরে ধাক্কা দিল। একবার, দুবার, তৃতীয়বার দরজা ভেঙে গেল। কিন্তু ঘরে ঢুকেই সে স্থির হয়ে গেল। ক্যাপ্টেন ওয়েলেস মেঝেতে পড়ে আছে। তার ইউনিফর্মের সামনের অংশ রক্তে ভিজে গেছে। তার একটা হাত টেবিলের নিচে আটকে গেছে। ঘরের একটা চেয়ার ভাঙা, ডেস্ক উল্টে পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল দেয়ালের উপর রক্ত দিয়ে আঁকা সেই চিহ্ন। একটা বৃত্ত, আর তার মাঝখান দিয়ে লম্বা দাড়ি। কাটারের হাতে পাওয়া সেই চিহ্ন, কিন্তু এবার চিহ্নটা কাগজে নয়, রক্তে। রাত 12:20। পুলিশের গাড়ি এসে থামলো বাংলোর সামনে। অমরেশ গাড়ি থেকে নামলো। তার চোখ প্রথমেই গেল বাংলোর জানলার দিকে, তারপর দরজার দিকে, তারপর ভেতরে। মনে হচ্ছে খুব কাছ থেকে এরকম করা হয়েছে। অমরেশ কিছু না বলে ভেতরে ঢুকল। মেঝেতে পড়ে থাকা ওয়েলেসের দেহ দেখে সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘরের দিকে চোখ ঘোরাল। ভাঙাচোরা চেয়ার, উল্টানো টেবিল, মেঝেতে পড়ে থাকা গ্লাস, একটা ভাঙা ল্যাম্প, কিছু কাগজ ছড়িয়ে আছে। টাকা, ঘড়ি বা কোনো মূল্যবান জিনিসও চুরি হয়নি। জানলা? ভেতর থেকে বন্ধ। অমরেশ জানলার কাছে গেল। চারিদিকে কুয়াশার অন্ধকার ছেয়ে গেছে। রেল লাইনটা ভালো করে দেখা যাচ্ছে না। আর পিছনের দরজা? সেটাও বন্ধ ছিল। অমরেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ওয়েলেসের দেহর কাছে গিয়ে বসল। সে দেহটা ভালো করে দেখতে লাগলো। মাথায় আঘাত, কাঁধে আঘাত, বুকে গভীর ক্ষত। কিন্তু একটা জিনিস তার চোখে পড়ল, ওয়েলেসের মুখ। মৃত্যুর আগে তার মুখে যত না ভয় ছিল, তার চেয়েও বেশি ছিল বিস্ময়। যেন যে মানুষটা তাকে মেরেছে তাকে ওয়েলেস চিনত। অমরেশ আবার দেয়ালের দিকে তাকালো। রক্তের চিহ্ন। সে কাছে গিয়ে চিহ্নটা দেখল। আঙুল দিল না, শুধু চোখ দিয়ে মাপল। তারপর আস্তে করে বলল, আবার এইটা? কাটার সাহেবের কাছেও যে এই চিহ্ন পাওয়া গিয়েছিল। কাটারের ক্ষেত্রে চিহ্নটা ছিল কাগজে, আর এখানে রক্তে। মানে? মানে খুনি চাইছে আমরা এটা দেখি। অমরেশ কিছুক্ষণ চুপ করে রইল। পুলিশের ডাক্তার তখন ওয়েলেসের দেহ পরীক্ষা করছিলেন। অমরেশ ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। ডাক্তার কিছুক্ষণ পর মাথা তুলে বললেন, He was dead several times. How many?
I cannot say exactly until the examination is complete, but the injuries were not all caused at once. মানে The killer had time. টাইম? Yes. অমরেশ বুঝতে পারল এটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া খুন নয়। উনি তাড়াতাড়ি করে পালায়নি, সে সময় নিয়েছে। একবার আঘাত করে থেমেছে, আবার আঘাত করেছে, যেন ওয়েলেসকে মেরে ফেলাই তার উদ্দেশ্য ছিল না, তাকে শাস্তি দেওয়াই ছিল তার প্রধান উদ্দেশ্য। টেবিলের নিচেই অমরেশ একটা ছোট্ট লেদার পাউচ আবিষ্কার করলো। সে পাউচটা তুলে নিল, খুলে দেখলো কিছু কাগজ, তাতে কিছু রেলকর্মীদের নাম, কিছু অভিযোগ, আর একটা নামের পাশে লাল কালি দিয়ে ক্রস, রঘু দাস। এই রঘু দাসটাকে? হাবিলদার একজন কনস্টেবলকে ইশারা করল। বের করে আনুন। প্রায় 15 মিনিট পর একজন রেলকর্মীকে নিয়ে আসা হলো। বয়স 28-এর কাছাকাছি, গায়ে পুরনো জামা, মুখ শুকনো, চোখে ভয়। নাম কি? রঘু দাস। ওয়েলেস সাহেবের সঙ্গে তোমার কি হয়েছিল? রঘু চুপ। উত্তর দাও। আমি কিছু করিনি সাহেব। আমি তো এখনো জিজ্ঞেসই করিনি তুমি করেছো কিনা। রঘু মাথা তুলে তাকালো। অমরেশের চোখ তার চোখে। ওয়েলেস কি তোমার ওপর কোনো অত্যাচার করেছিল? আমার ভাইকে মারেছিল। কেন? রেল লাইনের পাশে কাজ করি তো, একদিন কাজে দেরি হয়েছিল, ওয়েলেস সাহেব ওকে সবার সামনে মেরেছিলেন। তারপর? পরের দিন আমার ভাই আর বাড়ি ফিরে আসেনি, তার লাশ রেল লাইনের পাশে পাওয়া গিয়েছিল। অমরেশ তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি ওয়েলেসকে খুন করেছো? না। তুমি জানো কে করেছে? না। যাও, ওকে নিয়ে যাও। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে লোকটা মিথ্যে বলছে। হতে পারে। অ্যারেস্ট করব? না। কেন সাহেব? কারণ আমাদের কাছে প্রমাণ নেই। হাবিলদার অবাক হলো, কারণ অমরেশের মতো অফিসারের মুখে এই কথাটা শোনা খুব অস্বাভাবিক ছিল। সেদিন দুপুরে অমরেশের হাতে কমিশনারের একটা চিঠি এলো। চিঠিতে শুধু একটাই লাইন লেখা, Amresh, I want results, not explanations. অমরেশ চিঠিটা পড়ে ভাঁজ করে পকেটে রেখে দিল। তারপর জানলার বাইরে তাকালো। বর্ধমানের রাস্তায় লোকজন চলাচল শুরু করেছে। কেউ জানে না এই শহরের মধ্যে কেউ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে একটা খেলা শুরু করে দিয়েছে। আর সেই খেলায় অমরেশকে পুলিশ হিসেবে নয়, শিকারীর মতো ব্যবহার করা হবে। কিন্তু অমরেশ তখনও জানতো না, শিকারীকে খুঁজতে খুঁজতে একদিন সে নিজেই খুব কাছে চলে যাবে সেই মানুষের, যে তার থেকে অনেক আগেই তার সম্পর্কে সব কিছু জেনে রেখেছিল, তার নাম, তার অতীত, তার দুর্বলতা। ওয়ালিসের মৃত্যুর পর বর্ধমানের হাওয়া যেন বদলে গেল। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কার্টার, ওয়ালিস, দুটো আলাদা জায়গায়, দুটো আলাদা খুন, কিন্তু দুজনের ঘর থেকেই বেরিয়ে এসেছিল একই চিহ্ন, একটা বৃত্ত, মাঝখানে একটা দাড়ি। কমিশনারের অফিসে এখন প্রতিদিন মিটিং বসত, গোপন রিপোর্ট আসতো, কোথায় কোন লিফলেট ছাপা হচ্ছে, কোথায় কোন ছাত্রদের মধ্যে দেশের কথা বলা হচ্ছে, কোথায় রাতে আলো জ্বলে থাকছে, সবকিছুর খবর পুলিশের ফাইলে জমা। আর সেই সব ফাইলের মাঝখানে বারবার বিপ্লবী সংগঠনের নাম ফিরে আসছিল, জাগরণ, অনুশীলন, যুগান্তর। পুলিশ ইতিমধ্যেই জাগরণের একটা বড় অংশকে ধরে ফেলেছিল, কিন্তু কমিশনারের বিশ্বাস ছিল ওরা শুধু একটা ছোট্ট দল, এর পেছনে আরো বড় একটা দল আছে। একদিন সন্ধ্যেবেলায় অমরেশ নিজের অফিসে বসে ওয়্যালেসের মার্ডার ফাইলটা আবার পড়তে শুরু করেছিল। টেবিলের উপর ওয়্যালেসের ফটোগ্রাফ, তার পাশে কাটারের ফটোগ্রাফ, দুটো ফটোগ্রাফের নিচে সেই একই চিহ্ন। অমরেশ অনেকক্ষণ চিহ্ন দুটোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরজা খুলে একজন হাবিলদার ঢুকলো। সাহেব, কি চাই? কমিশন অফিস থেকে লোক এসছে, আপনাকে যে এখনই ডাকা হয়েছে। অমরেশ ফাইলটা বন্ধ করল। তৎক্ষণাৎ সে রওনা হলো কমিশনারের অফিসের উদ্দেশ্যে। Come in, Amresh. You call me, sir?
কমিশনারের টেবিলের ওপর একটা খোলা ফাইল পড়েছিল, পাশে বর্ধমানের একটা ম্যাপ। অমরেশ কাছে গিয়ে দাঁড়ালো। We have information. about জাগরণ? More than Jagaran. কমিশনার ম্যাপের একটা জায়গায় আঙুল রেখে বললেন, Tonight, 8 o'clock. A meeting. রিভলিউশনারি মিটিং? We believe so. অমরেশ চুপ করে ম্যাপের দিকে তাকালো। Intelligence says several non-revolutionaries will be there. Students, railway workers, local organizers, maybe even someone from outside the district. কোথায় হচ্ছে স্যার মিটিংটা? Old warehouse near the river. আর how many men? Enough to create trouble. Any arrest order? No. কমিশনার কিছুক্ষণ অমরেশের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, Just break the meeting. অমরেশ চুপ। I don't want speeches. I don't want negotiations. I don't want anyone escaping. স্যার যদি ওরা আর্মড হয়? Then you know what to do. And if they surrender? Tell arrest them. Women or students ওরা থাকলেও? I said break the meeting, Amresh. কমিশনারের গলায় আর কোনো আলোচনার জায়গা ছিল না। Tonight, 8 sharp. Yes, sir. অমরেশ স্যালুট করল। সে ঘুরে বেরিয়ে গেল, কিন্তু দরজা বন্ধ হওয়ার আগে এক মুহূর্তের জন্য তার চোখ আবার কমিশনারের টেবিলের উপর রাখা ম্যাপটার দিকে গেল। পুরনো গোডাউন, নদীর ধার, চারপাশে খোলা জায়গা, মানে যদি কিছু হয় পালাবার জায়গা কম, আর যদি গুলি চলে মরার সম্ভাবনা বেশি। অমরেশ অফিস থেকে বেরিয়ে এলো, করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে নিজের রিভলভারের দিকে তাকালো। সেই অস্ত্র যা ব্রিটিশ সরকার তাকে দিয়েছিল, সেই অস্ত্র দিয়েই আজ আবার তার নিজের দেশের মানুষের দিকে তাক করতে হবে। সন্ধ্যে 7:15। পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে তখন ব্যস্ততা। মাউন্টেড পুলিশ তৈরি, আর্মড কনস্টেবল তৈরি, সাথে আছে টর্চ, রাইফেল, এক্সট্রা অ্যামিউনিশন। অমরেশ নিজের ইউনিফর্মের বেল্টটা শক্ত করে বাঁধল। হাবিলদার এসে দাঁড়ালো। সবাই রেডি সাহেব। কতজন? 50 জন আর্মড কনস্টেবল, 6 জন মাউন্টেড পুলিশ, আর আমরা 3 জন অফিসার। বাহ, ভালো সাহেব। হুম। যদি সত্যি ওরা ছাত্র হয় তাহলে? অমরেশ তার দিকে তাকালো। তাহলে কিছু বলার নেই সাহেব। ডিউটিতে প্রশ্ন করা হয় না। কিন্তু স্যাডেলে ওঠার আগেই তার চোখের সামনে হঠাৎ অন্য একটা রাত ভেসে উঠল। এই রাত নয়, এই শহর নয়, এই ইউনিফর্মও নয়, অনেক বছর আগে। তখন অমরেশের বয়স কম, ব্রিটিশ পুলিশে যোগ দেওয়ারও আগে। দেশ তখন একটা অন্যরকম সময় মধ্যে দিয়ে যাচ্ছে। 1926 সালের কলকাতার রাস্তায় তখন গোপনে গোপনে দেশের কথা বলা হয়, পুলিশের চোখ এড়িয়ে লিফলেট চলে, ছাত্রদের মধ্যে আলোচনা হয়। কোনো একজনের নাম শোনা গেলে অন্যজন চুপ করে যায়। আর সেই সময় একদিন অমরেশ একটা ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। সে তখনও কোনো অফিসার নয়, কোনো ইউনিফর্ম নেই, কোনো রিভলভার নেই, শুধু একজন যুবক যে দূর থেকে মানুষকে দেখত আর মনে রাখত। সেই দিনটাও সে তাই করছিল। একটা পুরনো বাড়ির সামনে অনেক লোক জমেছিল, কিছু ছাত্র, কিছু তরুণ, কিছু বয়স্ক লোক। কেউ খুব আস্তে করে কথা বলছে, কেউ চারপাশে তাকাচ্ছে, যেন সবাই কোনো একজনের অপেক্ষায়। অমরেশও জানতে চাইল কে আসবে। কিছুক্ষণ পর ভিড়ের মধ্যে একটা নড়াচড়া হলো, লোকজন নিজেদের মধ্যে জায়গা করে দিল। একজন মানুষ এসে দাঁড়িয়েছিলেন, শান্ত মুখ, গম্ভীর চোখ, সাধারণ পোশাক, কিন্তু তার চারপাশের মানুষের চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল
এই মানুষটার গুরুত্ব আছে। অমরেশ দূর থেকে তাকিয়ে রইল। কেউ তার কাছে গিয়ে মাথা নত করল, কেউ কিছু কাগজ তুলে দিল, কেউ তার পাশে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। অমরেশ বুঝতে পারল এই মানুষটাকে পুলিশ খুঁজছে। ব্রিটিশ পুলিশে ফাইলে যার নাম লেখা আছে রাসবিহারী বসু। অমরেশের চোখ তার উপর স্থির হয়ে গেল। সে আগেও নামটা শুনেছিল, গোপন রিপোর্টে, অফিসারদের আলোচনায়, ছোট ছোট কাগজে, কিন্তু আজ প্রথমবার মানুষটাকে সে নিজের চোখে দেখল। রাসবিহারী বসু একবার চারপাশে তাকালেন। অমরেশের দিকেও তার চোখ এক মুহূর্তের জন্য এসে পড়তে পারত, কিন্তু ভিড়ের মধ্যে অমরেশ নিজেকে আরো পিছনে সরিয়ে দিল। কোনো কথা হলো না, কোনো পরিচয় হলো না, কোনো প্রশ্ন হলো না, শুধু দূর থেকে দেখা। তারপর রাসবিহারী বসুকে ঘিরে লোকজন ধীরে ধীরে বাড়ির ভেতর চলে গেল। অমরেশ সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সেও ভিড় থেকে বেরিয়ে এলো। তার মাথায় তখন একটা প্রশ্ন ঘুরছিল, এই মানুষগুলো কি সত্যি দেশের জন্য লড়ছে, নাকি ব্রিটিশ রিপোর্টগুলোই ঠিক? সে জানতো না, কিন্তু সেই দিন প্রথমবার অমরেশ বুঝতে পেরেছিল বিপ্লবী বলে যাদের কথা পুলিশের ফাইলে লেখা হয় তারা শুধু ফাইলের নাম নয়, তাদের মুখ আছে, তাদের চোখ আছে, ভালোবাসা আছে, ভয় আছে, স্বপ্ন আছে, আর আছে নিজেদের দেশকে নিজের মতো করে দেখতে চাওয়ার ইচ্ছে। সেই দিন অমরেশ রাসবিহারী বসুর সঙ্গে কথা বলেন, কিন্তু সেই বিশ্ব তার মনে থেকে গেল বহুদিন। ঘোড়ার পাশে দাঁড়িয়ে অমরেশ একবার চোখ বন্ধ করল। সেই মুখ, সেই ভিড়, সেই শান্ত দৃষ্টি, আর সেই নাম রাসবিহারী বসু। অমরেশ চোখ খুলল, কিন্তু এবার তার সামনে কোনো পুরনো বাড়ি নেই। সামনে ব্রিটিশ পুলিশের গাড়ি, রাইফেল হাতে কনস্টেবল, আর তার হাতে কমিশনারের অর্ডার। সাহেব, চলো। সন্ধ্যে 8:05 পুলিশের দল চুপচাপ নদীর ধারের দিকে এগোতে লাগলো। কোনো সাইরেন নেই, কোনো হর্ন নেই, শুধু ঘোড়ার খুঁড়ের শব্দ। দূর থেকে নদীর জলের শব্দ আসছিল। অমরের সামনের গাড়িতে বসেছিল, তার হাতে রিভলভার, কিন্তু তার মাথায় ঘুরছিল একটাই কথা, Just break the meeting. কাকে, কেন, কি করার জন্য? এই প্রশ্নগুলোর কোনোটাই তার অর্ডারে ছিল না, শুধু ছিল আদেশ। পুরনো গোডাউনটা তখন প্রায় অন্ধকারে ঢুকে গেছে। বাইরে থেকে দেখলে মনে হয় অনেকদিন ধরে এখানে কোনো কাজ হয়, কিন্তু পিছনের দিকে একটা ছোট্ট ঘরে আলো জ্বলছে। পুলিশের একজন কনস্টেবল দূরে দাঁড়িয়ে ইশারা করল। অমরেশ মাথা নাড়িয়ে দিল। সে হাত তুলে সবাইকে থেমে যেতে বলল। চারপাশে পুলিশ ঘিরে নিল, সামনের দরজা, পিছনের দরজা, জানলা, নদীর দিকে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হলো। অমরেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। ভেতর থেকে খুব আস্তে কথা বলার শব্দ আসছিল। একজন কিছু বলছে, অন্যরা শুনছে। কখনো টেবিলে হাত পড়ার শব্দ, কখনো কাগজ নড়ার শব্দ। অমরেশ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ একবার বন্ধ হয়ে খুলে গেল। সেই মুহূর্তে তার চোখের সামনে আবার ছোটবেলার সেই বৃদ্ধ লোকটার মুখ ভেসে এলো। তারপর মৃণালিনীর চোখ, তারপর জাগরণের চারুবালা, তারপর দূর থেকে দেখা সেই রাসবিহারী বসু। সব মুখ যেন এক মুহূর্তের জন্য এক হয়ে গেল। অমরেশ নিজেকে সামলে নিল। পজিশন রেডি? রেডি সাহেব। Nobody fires unless I order. হ্যাঁ সাহেব। Nobody runs. হ্যাঁ সাহেব। দরজা খোলো, পুলিশ। একজন কনস্টেবল সামনে গিয়ে দরজায় আঘাত করল। ভেতরের কথা হঠাৎ বন্ধ হয়ে গেল। আবার আঘাত। এবার ভেতর থেকে একটা চেয়ার পড়ে যাওয়ার শব্দ হলো। অমরেশের চোখ শক্ত হয়ে গেল।
কিন্তু কোনো শব্দ আসছে না ভেতর থেকে। ভেতরের নীরবতা এবার আরো ভারী হয়ে উঠল। অমরেশ দরজার সামনে দাঁড়িয়ে একবার চারপাশে তাকালো। লাস্ট ওয়ার্নিং, এই মুহূর্তে দরজা খুলে সবাই বেরিয়ে আসুন। 3 পর্যন্ত গুনবো। 1, 2, 3, দরজা ভাঙো। এক মুহূর্তের মধ্যেই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। ভেতরের মানুষগুলো ছোটাছুটি শুরু করে দিল। কেউ কাগজ ছড়াচ্ছে, কেউ জানলার দিকে দৌড়চ্ছে, কেউ আবার পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেউ পালাবে না, ধরে ফেলো সবাইকে। 2 কনস্টেবল একজন তরুণকে ধরে নিয়ে মাটিতে ফেলে দিল। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছেড়ে দিন আমাকে। একজন ছাত্র হাত তুলে দাঁড়াতেই পিছন থেকে কনস্টেবলের লাঠি পিঠে এসে পড়ল। স্টপ! আমি তো বললাম থামতে। বাধা দিলে ধরবে, মারবে না। একজন তরুণ পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতেই 3 কনস্টেবল তাকে ঘিরে লাঠি চালাতে শুরু করল। সে কিছু বলতে চাইল, কিন্তু তার কথা লাঠির শব্দে চাপা পড়ে গেল। অমরেশ বলে উঠল, লাঠি নামাও। কনস্টেবলরা আস্তে আস্তে লাঠি নামিয়ে দিল। মাটিতে পড়ে থাকা তরুণটা কাস্তে কাস্তে উঠতে চেষ্টা করছিল। ওকে জল দাও। হাবিলদার এক মুহূর্ত অমরেশের দিকে তাকিয়ে তারপর একজন কনস্টেবলকে ইশারা করল, কিন্তু অমরেশের চোখ তখন মাটিতে পড়ে থাকা রক্তের ছোট দাগটার উপর। সবাইকে ধরো, কিন্তু আর একটা লাঠিও যেন না ওঠে। পুলিশ একজন করে সবাইকে ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। কেউ মাথা নিচু করে, কেউ রক্তে ভেজা মুখ নিয়ে, কেউ চুপচাপ। সবাইকে একে একে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে তারা সবাই ভয়ঙ্কর অত্যাচারের শিকার হলো। অমরের সবটা মুখ বুজে দেখে গেল, ঠিক সেই দিনকার ছোট্ট ছেলেটির মতো, যে বাজারে অত্যাচারিত বৃদ্ধকে ইংরেজদের হাতে অত্যাচার হতে দেখেও কোনো প্রতিবাদ করেনি। অভিযানের কয়েকদিন পর শহরটা অস্বাভাবিক রকম চুপ হয়ে গেল। জাগরণের অফিস বন্ধ করে দেওয়া হলো, প্রিন্টিং প্রেসও বন্ধ। রাস্তায় পুলিশ পেট্রোল বেড়ে গেল। রাত হলে ব্রিটিশ অফিসারদের বাংলোর সামনে পাহারা দ্বিগুণ হল। কমিশনার প্রতিদিন অমরেশের কাছে রিপোর্ট চাইতে লাগলো, কিন্তু কার্টার আর ওয়েলেসের মৃত্যুর কোনো সুরাহা হলো না। 2 খুন, 2 আলাদা জায়গা, কিন্তু সেই একই চিহ্ন। তারপর বছর ঘুরল। 1938 সালের 4 জানুয়ারি। রানীগঞ্জ এলাকায় মেজর উইলিয়াম হারগ্রিভসের অফিস। অফিসের বেশিরভাগ লোক বাড়ি চলে গেছে, কিন্তু মেজর হারগ্রিভস তখনও তার কেবিনে বসে। ব্রিটিশ ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত এই অফিসারের নাম রিভলিউশনারি ইনভেস্টিগেশনের ফাইলে অনেকবার এসেছিল। হারগ্রিভস ছিলেন খুব কঠোর প্রকৃতির মানুষ। ভারতীয়দের প্রতি তার কোনো সহানুভূতি ছিল না। তার বিশ্বাস ছিল, ফিয়ার ইজ দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল পিপল। সেই রাতেও তিনি একা বসে কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্টস পড়ছিলেন। টেবিলের উপর একটা লেদার ব্রিফকেস, পাশে একটা ল্যাম্প, একটা রিভলভার আর কিছু পুরনো ফাইল। একটা ফাইলের কভারে লেখা রিভলিউশনারি অ্যাক্টিভিটিস কনফিডেন্সিয়াল। হারগ্রিভস ফাইলটা খুলল, একটা একটা করে পেজ উল্টাতে লাগলো। জাগরণ, রেলওয়ে ওয়ার্কার্স, সিক্রেট মিটিংস। আর একটা পেজে এসে তার আঙুল থেমে গেল। সে পেজটা মন দিয়ে পড়ল, তারপর চারপাশে তাকালো। ঘরের দরজা জানলা সব বন্ধ। বাড়ির বাইরে 2 আর্ম কনস্টেবল পাহারা দিচ্ছে। হারগ্রিভস আবার পেজটা পড়ল। তার মুখের ভাব এবার বদলে গেল। কপালে একটা ভাঁজ পড়ল, যেন সে এমন কিছু দেখেছে যা তার দেখার কথাই ছিল না। সে তাড়াতাড়ি পেজটা ফাইল থেকে বের করে লেদার ব্রিফকেসের মধ্যে রেখে তারপর ব্রিফকেসটা লক করে দিল। রাত 11:25। হেডকোয়ার্টার্সের করিডোর প্রায় নিঃশব্দ। হারগ্রিভস তখন একটা চিঠি লিখছিলেন। হঠাৎ দরজায় খুব হালকা একটা শব্দ হলো। কাম ইন। কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্ত পর আবার
হারগ্রিভস চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, হাতে রিভলভারটা নিলেন, দরজার কাছে গিয়ে থামলেন। Who is it? আবারও কোনো সাড়া নেই। হারগ্রিভস দরজার হ্যান্ডেলে হাত রাখলেন, তারপর ধীরে ধীরে দরজা খুললেন। খুলেই বন্দুক তাক করলেন, কিন্তু করিডোর ফাঁকা, দুপাশে কোনো মানুষ নেই। দূরে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। হারগ্রিভস কিছুক্ষণ সেটার দিকেই তাকিয়ে রইলেন, তারপর দরজা বন্ধ করে আবার নিজের ডেস্কে ফিরে এসে বসলেন। Bloody nonsense. সে আবার চিঠি লিখতে শুরু করলেন। হঠাৎ আবার দরজায় টোকা। হারগ্রিভস এবার একটু ভয় পেলেন। সেই রিভলভারটা আবার তুলে নিলেন, শক্ত করে সেটা ধরে দরজার দিকে তাক করে এগিয়ে গেলেন। দরজাটা আস্তে আস্তে খুলল, আবার চারিদিক ফাঁকা। কেরোসিন ল্যাম্পটা একবার জ্বলে উঠল। হারগ্রিভস রিভলভারটা আরো শক্ত করে ধরলেন, জোরে হাঁক দিলেন। Who's there? কোনো উত্তর এলো না। হারগ্রিভস কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে রিভলভারটা নামিয়ে দিলেন। Rubbish. সে ডেস্কে ফিরে চেয়ারটা টেনে বসতে যাবেন, ঠিক তখনই একটা শব্দ। এবার শব্দটা এলো তার পেছন থেকে। হারগ্রিভস সাথে সাথে ঘুরে দাঁড়ালেন। কিছুই নেই, দরজাটা খোলা, করিডোরও ফাঁকা। সে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন, তারপর দরজাটা নিজের হাতে বন্ধ করে ক্যাচ লাগিয়ে দিলেন। রিভলভারটা ডেস্কের ওপর না রেখে নিজের হাতেই রাখলেন। চেয়ার টেনে বসলেন, আবার চিঠি লিখতে শুরু করলেন। কলম দিয়ে একটা লাইন লিখতে শুরু করেছেন, তখনই ডেস্কের নিচের দিক থেকে খুব হালকা একটা ঘষার শব্দ হলো। হারগ্রিভসের হাত থেমে গেল। সে ধীরে ধীরে নিচে তাকালেন, কিচ্ছু নেই। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, ডেস্কের নিচে টর্চের আলো ফেললেন। কিছুই নেই, খালি, চারিদিকে নীরবতা। হারগ্রিভস আবার চেয়ারে বসতে যাবেন, এমন সময় পেছন থেকে একটা হাত তার মুখ চেপে ধরল। তিনি চমকে উঠে লড়াই শুরু করলেন। রিভলভারটা হাতে ছিল, কিন্তু আক্রমণকারী তার কবজি শক্ত করে ধরে ফেলল। হারগ্রিভস কোনো মতে ঘুরে আক্রমণকারী মুখ দেখার চেষ্টা করলেন, কিন্তু অন্ধকারে মুখটা স্পষ্ট হলো। সে চিৎকার করতে গেলেন। Help! আক্রমণকারী তার মাথায় জোরে আঘাত করল। হারগ্রিভস ডেস্কের পাশে পড়ে গেলেন। রিভলভারটা তার হাত থেকে মেঝেতে পড়ে গেল। সে আবার উঠে দাঁড়াতে চেষ্টা করলে আক্রমণকারী এক পা এগিয়ে গেল, তারপর একটা ভারী আঘাত। হারগ্রিভসের শরীর মেঝেতে নিশ্চল হয়ে পড়ল। কিছুক্ষণ সব চুপ। আক্রমণকারী নিচে ঝুঁকল। হারগ্রিভসের পালস চেক করল, তারপর ডেস্কের ওপর কিছু একটা রেখে সে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলল, করিডোর ফাঁকা। কয়েক সেকেন্ড পর দরজাটা আবার আস্তে করে বন্ধ হয়ে গেল। ঘরের মেঝেতে পড়ে রইল মেজর উইলিয়াম হারগ্রিভসের নিঃশেষ্ট দেহ, আর ডেস্কের উপর আগের মতোই পড়ে রইল সেই চিহ্নটা। হারগ্রিভসের খুনের পর বর্ধমানের পরিবেশটা একেবারে বদলে গেল। কার্টার, ওয়েলেস, হারগ্রিভস, তিনজন ব্রিটিশ অফিসার, তিন জায়গায় খুন। কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে এসে একটা জিনিসই মিল ছিল, খুনি যেন পুলিশকে কিছু বলতে চাইছিল। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটা আর সাধারণ খুন ছিল না, এটা হয়ে উঠল একটা চ্যালেঞ্জ। পরদিন সকাল থেকেই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে আর্ম গার্ড বসানো হলো। ব্রিটিশ অফিসারদের বাংলোর বাইরে দ্বিগুণ চেকিং শুরু হলো। রাতের পাহারা বাড়ানো হলো। রেল স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট কোর্ট, ট্রেজারি, সব গুরুত্বপূর্ণ জায়গায় নতুন করে পুলিশ মোতায়েন করা হলো। রাত হলে বর্ধমানের রাস্তায় পুলিশ পেট্রোল বেড়ে গেল। যে রাস্তায় আগে মাঝে মাঝে একটা পুলিশের লণ্ঠন দেখা যেত, সেখানে এখন ঘন্টায় ঘন্টায় ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায়। ব্রিটিশ অফিসাররা একা বেরোনো বন্ধ করে দিলেন। কিছু অফিসার নিজেদের পরিবারকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। আর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রত্যেকটা ফাইলে এখন একটা নতুন শব্দ বারবার দেখা যেতে লাগলো, রিভলিউশনারি থ্রেড। কমিশনারের অফিসে প্রতিদিন মিটিং বসত। ম্যাপের উপর লাল পেন্সিল দিয়ে চিহ্ন দেওয়া হতো। কোথায় বিপ্লবীদের দেখা গেছে, কোথায় গোপনে সভা হয়েছে,
কোন রেল কর্মীর ওপর সন্দেহ আছে, কোন প্রিন্টিং প্রেসে দেশীয় লিফলেট ছাপা হচ্ছে। ব্রিটিশ অফিসাররা বুঝতে পারছিলেন না এদের মধ্যে খুনি কে আর কে শুধু সাধারণ দেশপ্রেমী। তাই সন্দেহটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সবার উপর। এই ভয়টা নতুন ছিল না। ব্রিটিশ সরকারের আগেও এই দেশে ভয় দিয়ে শাসন করার চেষ্টা করছিল। অমরেশের মনে পড়ে গেল ছোটবেলার কিছু কথা। তখন সে স্কুলে পড়ত, বয়স তখন তার মাত্র 11। বড়দের মুখে প্রথম শুনেছিল 1919 সালে জারি করা রওলাত আইনের কথা, কোনো বিচার ছাড়াই মানুষকে ধরে রাখার আইন। তখন অমরেশ বুঝতো না রওলাত আইন কি, শুধু দেখেছিল বড়রা চুপচাপ কথা বলছে। কেউ বলছে এবার দেশে আইন বলে কিছু থাকলো না, পুলিশ চাইলেই মানুষকে তুলে নিয়ে যেতে পারে। ছোট্ট অমরেশ তখন এক কোণে বসে শুধু শুনেছিল। তারপর একটা ঘটনা তার কানে এসেছিল, জালিয়ানওয়ালাবাগ। সেই নামটা প্রথমে শুনে অমরেশ বুঝতে পারে একটা জায়গার নাম কিভাবে এত ভয়ের কারণ হয়ে উঠতে পারে। পরে যখন বড়দের কাছ থেকে ঘটনাটা শুনেছিল, তখন সে তার শরীরে এক শিহরণ অনুভব করেছিল। বহু বছর পর পুলিশের ইউনিফর্ম পরে সেই অমরেশ আবার সেই দেশের মানুষের দিকে তাকিয়ে রইল। তখন তার হাতে ব্রিটিশ সরকারের রিভলভার, তার সামনে ছিল 3 জন খুন হওয়া ব্রিটিশ অফিসারের ফাইল। এক মুহূর্তের জন্য তার মনে হলো তখন সে শুধু দেখেছিল ভারতীয়দের প্রতি ইংরেজ সরকারের ব্যবহার, আর এখন সে নিজেই সেই ব্যবস্থার একটা অংশ। অমরেশ চোখ নামিয়ে ফাইলটা বন্ধ করে দিল, কিন্তু সেই পুরনো প্রশ্নটা আবার তার মনে ফিরে এলো। পুলিশ কেন মানুষের এত ভয়ের কারণ? একদিন সন্ধেবেলায় অমরেশ কমিশনারের ঘরে বসেছিল। There has to be a connection. কানেকশন আছে স্যার, What? দ্যাট সিম্বল। That's not enough তাহলে 3টে জায়গায় একই চিহ্ন কেন? to frighten us. মেবি। No, Amresh. Whoever is doing this wants us to think they are powerful. তাহলে ওরা সেটা কিন্তু অলরেডি প্রুফ করে দিয়েছে স্যার। কমিশনার কিছুক্ষণ চুপ করে অমরেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর টেবিলের উপর পড়ে থাকা একটা ফাইল অমরেশের হাতে ছুড়ে দিলেন। I want arrests. অমরেশ ফাইলটা তুলে নিল। কার? Anyone connected to revolutionary কিন্তু activities. এভিডেন্স ছাড়াই? Evidence can come later. অমরেশ কিছু বলল না। সে ফাইলটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিল। এরপর আরো কিছুদিন কেটে গেল। বেশ কিছু বিপ্লবীদের অ্যারেস্ট করা হলো, বেশ কিছু সংগঠনকে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু ব্রিটিশ মহলে আতঙ্ক কমল না। আর সেই আতঙ্কের মধ্যেই কমিশনারের জন্মদিন এসে পড়ল। কমিশনারের বয়স তখন 55-র কাছাকাছি। বহুদিন পর ব্রিটিশ অফিসারদের মধ্যে এমন একটা বড় গ্যাদারিং হতে চলেছিল। কেউ কেউ অবশ্য পার্টিটাকে ক্যান্সেল করতে বলেছিল, কিন্তু কমিশনার হেসে উড়িয়ে দিয়েছিলেন। We cannot let some bloody filthy rats dictate how we live. ব্রিটিশ অফিসারদের মধ্যে এটা ছিল বছরের অন্যতম বড় সোশ্যাল গ্যাদারিং। কমিশনার নিজেও পার্টি নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। শহরের বড় বড় ব্রিটিশ অফিসাররা আসবেন, তাদের পরিবার আসবে, কিছু বিশ্বস্ত ভারতীয় অফিসারকেও নিমন্ত্রণ করা হবে। তাদের মধ্যে অমরেশও ছিল। জন্মদিনের সন্ধ্যে থেকেই কমিশনারের বাংলো আলোকিত হয়ে উঠল। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল কোনো ছোট্ট একটা রাজপ্রাসাদ। বারান্দার উপর লণ্ঠন, বাগানে টেবিল, ভেতরে গ্রামোফোনের মিউজিক বাজছে। ব্রিটিশ অফিসারদের স্ত্রীরা একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন। কোনো জায়গায় হুইস্কি, কোনো জায়গায় ওয়াইন, কোনো জায়গায় হাসি ঠাট্টা, আর মাঝখানে কমিশনার, মুখে প্রশস্ত হাসি। একজন অফিসার তার হাতে একটা ছোট্ট উপহার তুলে দিল। উপহারটা টেবিলের উপর রাখা হলো। তারপর আরেকজন এলো,
তার হাতে একটা লেদার ব্রিফকেস, তারপর একটা সিলভার ফ্রেম, তারপর একটা ইম্পোর্টেড ঘড়ি, একজন আবার লন্ডন থেকে আনা একটা এক্সপেন্সিভ পেন। কমিশনার প্রত্যেকটা উপহার নিয়ে হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছিলেন। অমরেশ একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পার্টি আরো জমে উঠল। গানের শব্দ বেড়ে গেল, কিছু অফিসার নাচ করছিল, কিছু অফিসার বাগানে বসে সিগারেট খাচ্ছিল। অমরেশও কিছুক্ষণ কমিশনারের সঙ্গে কথা বলল। Amresh, Yes, sir. you have been doing good work lately. Thank you, sir. From culture, Welles, Hargreaves. অমরেশ চুপ করে রইল। কমিশনার গ্লাস তুলে বললেন, To catching the bastards. অমরেশও গ্লাস তুলে নিল। Pardon me, sir. I think we should not discuss it today. দুজনের গ্লাসে তখন হালকা আওয়াজ হলো। তারপর আবার পার্টির ভিড়ে দুজনে আলাদা হয়ে গেল। রাতের ডিনারের সময় কমিশনার অমরেশকে বলল, You know what I hate most about this country, Amresh? The people, sir? Exactly. Too many of them. Too many opinions. Too little discipline. These Indians have been given far more freedom than they deserve. Give them an inch, they will demand a mile. Give them education, and suddenly every clerk thinks he's a politician. And these so-called revolutionaries, they talk about freedom as if they invented the word. Do you really think this country can govern itself? অমরেশ হালকা ইতস্তত করে বলল, I don't think, sir. Not without proper authority. Precisely. Look at them. Railway workers, students, school teachers, everyone suddenly wants to challenge the government. Sometimes I think these bloody bastards only understand one language: Force. force. Then perhaps that's exactly what they need. Good. At least someone here understands. রাত প্রায় 1টা নাগাদ অতিথিরা একে একে চলে যেতে লাগলো। গাড়ি বেরিয়ে গেল, বাংলোর সামনের বাগান ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। অমরেশ তখন বেরিয়ে যাচ্ছে। বেরোনোর সময় কমিশনার তার দিকে হাত তুলে বলেছিলেন, Good night, Amresh. Good night, sir. অমরেশ গাড়ি করে চলে গেল। বাংলো আবার চুপ হয়ে গেল। রাত প্রায় 2টো। কমিশনার নিজের স্টাডি রুমে একা বসেছিলেন। মদের নেশায় তার চোখ প্রায় জুড়িয়ে এসেছে। টেবিলের উপর রাখা আজকের পার্টির অনেকগুলো উপহার, ছোট বাক্স, বড় বাক্স, লেদার কেস, উডেন কেস, কাগজে মোড়া প্যাকেট। একটা একটা করে খুলছিলেন তিনি। কোনোটা দেখে হাসছিলেন, কোনোটা দেখে মাথা নাড়ছিলেন। একটা ঘড়ি নিয়ে কিছুক্ষণ দেখে আবার টেবিলে রেখে দিলেন। তারপর একটা বাক্স, একটা ইম্পোর্টেড সিগারেট কেস, একটা সিলভার স্ট্যাচু। কমিশনারের চোখ তখনও আনন্দে ভরা। কিন্তু এত উপহার পেয়েছিলেন যে কে কোন উপহার দিয়েছে সেটা তার নিজেরও মনে থাকছিল না। কোনো কোনো বাক্সের ওপর নাম ছিল, কোনোটার ওপর ছিল না। তিনি একটা একটা করে খুলে দেখছিলেন। তারপর একটা প্যাকেটের সামনে এসে থামলেন। প্যাকেটটা অন্যদের তুলনায় আলাদা। না আছে কোনো রিবন, না আছে কোনো কারণ নাম, শুধু মোটা বাদামি কাগজে মোড়া। কমিশনার প্যাকেটটা তুলে নিল। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলেন। তারপর পেপারটা খুলে ফেললেন। ভেতর থেকে বের হলো একটা মোটা বই, পুরনো ধরনের কালো কভারে মোড়া। কোনো নাম নেই, কোনো পাবলিশারের নাম নেই। কমিশনার বইটা টেবিলের উপর রাখলেন। তার চোখ তখন বইয়ের নিচে পড়ে থাকা একটা কাগজের দিকে গেল। ছোট্ট একটা কাগজ। কমিশনার সেটা তুলে নিলেন। কাগজটা খোলার সঙ্গে সঙ্গে তার মুখে হাসি চলে গেল। কালো কালি দিয়ে একটা বৃত্ত, তার মাঝখানে লাল কালি দিয়ে একটা দাড়ি। কমিশনারের চোখ বড় হয়ে গেল।
তার শরীর যেন এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল। সে কাগজটা আবার তুলে দেখল, পিছনে কিছু লেখা নেই। সে দ্রুত ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা তখন 2:14 বাইরে কোনো শব্দ নেই, শুধু দূর থেকে কোনো রাতে পাখি ডাকছে। কমিশনার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, দরজার দিকে তাকালেন, তারপর আবার বইটার দিকে। তারপর তিনি নিজেকে একটু সামলে নিলেন, ভাবলেন হয়তো কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু পর মুহূর্তে কার্টার, ওয়েলেস আর গ্রেভস, 3টে মার্ডারের কথা তার মনে পড়ে গেল। তার আঙুল কাঁপতে শুরু করল। তবুও তিনি বইটা তুলে নিলেন। কভারের ওপর কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই। কমিশনার ধীরে ধীরে বইটা খুলতে গেলেন। প্রথম পাতা উল্টে দিলেন, কিচ্ছু নেই। দ্বিতীয় পাতা, কিছু নেই। তৃতীয় পাতা, সেখানেও কিছু লেখা নেই। কমিশনারের কপালে ঘাম জমতে শুরু করেছিল। সে আরো একটা পাতা উল্টে দিল। ঠিক সেই মুহূর্তেই একটা প্রচন্ড শব্দে পুরো বাংলো কেঁপে উঠল। স্টাডি রুমের জানলার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল, আর ঘরের মধ্যে ছড়িয়ে গেল কমিশনারের ছিন্ন ভিন্ন শরীর। রাত প্রায় 3টে নাগাদ অমরেশ বাংলোয় পৌঁছল। সে তাড়াতাড়ি করে কমিশনারের ঘরে ঢুকল। চারিদিকে ধোঁয়া, টেবিল ভাঙা, চারিদিকে কাগজ ছড়িয়ে আছে, আর টেবিলের এক পাশে পড়ে আছে সেই মোটা বইটার কভার। অমরেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিচে ঝুঁকল। একজন কনস্টেবল একটা কাগজের টুকরো তুলে ধরেছিল। অমরেশের চোখ সেখানে গিয়ে থেমে গেল। কনস্টেবল কাগজটা তার হাতে দিল। অমরেশ ধীরে ধীরে কাগজটা মেলে ধরল। অধিকাংশই পুড়ে গেছে, কিন্তু কিছুটা অংশ ঠিক থাকায় অমরেশ বুঝতে পারল আবার সেই একই ছিল। কার্টার, ওয়েলেস, হারগ্রেভস আর এবার কমিশনার। 4 জন, 4টে আলাদা জায়গায়, 4 রকম ভাবে মৃত্যু। কিন্তু একটা জিনিসই এক, চিহ্ন না। অমরেশ কাগজটার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখল। অমরেশের চোখ টেবিলের উপর পড়ে থাকা গিফটগুলোর দিকে গেল। কয়েকশো জিনিস, যেগুলো এদিক ওদিকে ছড়িয়ে আছে, কোনোটা খোলা, কোনোটা বন্ধ। সেই রাতে আরো একটা জিনিস পুলিশের হাতে এলো, কমিশনারের বার্থডে গেস্ট লিস্ট। ব্রিটিশ অফিসার, রেলওয়ে অফিসার, বিজনেসম্যান, পুলিশ অফিসার, কিছু ভারতীয় অফিসিয়াল, আর সবচেয়ে নিচে একটা নাম, অমরেশ। অমরেশ নিজের নামের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, কোনো কথা বলল না। কারণ ইনভেস্টিগেশনের চোখে এখন প্রত্যেক গেস্টই সমানভাবে সন্দেহজনক। আর কমিশনারের মৃত্যুর পর প্রথমবার ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা ভয় ছড়িয়ে গেল। খুনি শুধু ব্রিটিশ অফিসারদের টার্গেট করছে না, সে তাদের ঘরে ঢুকতে পারছে, সে তাদের পার্টিতে ঢুকতে পারছে, তাদের উপহারের মধ্যে নিজের চিহ্ন রেখে যেতে পারছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, পুলিশ এখনো জানে না পরের খুনটা কোথায় হবে। কমিশনারের মৃত্যুর 3 দিন পর সকাল অমরেশকে ক্যালকাটা হেডকোয়ার্টার্সে ডাকা হলো। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় অমরেশ বুঝতে পারছিল আজকে কিছু একটা হতে চলেছে। যে কনস্টেবলরা প্রতিদিন তাকে স্যালিউট করত, তারাও আজকে চোখ তুলে তার দিকে তাকাচ্ছিল না। অমরেশ গভর্নর জেনারেল লর্ড এডওয়ার্ড র্যাভেনশর অফিসের দরজার সামনে গিয়ে থামল। দরজা খোলা, ভেতরে তিনি বসে আছেন, তার সামনে কয়েকটা ফাইল, একটা চেয়ার খালি। Come in, Amresh. You called me, sir? অমরেশ ভেতরে ঢুকে স্যালুট করল। Sit down. It's okay, sir. জেনারেল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা ফাইল খুললেন। 4 British officers are dead. I know, sir. And you were in charge of 3 of those investigations. অমরেশ চুপ। Carter, Wallace, Hargreaves, and now the commissioner is dead. Yet you have no suspect. I'm sorry, but not yet, sir. No arrest. No, sir. No clear motive. We have a possible revolutionary connection. Possible?
অমরেশ থেমে গেল। জেনারেল ফাইলটা বন্ধ করে টেবিলের ওপর রাখলেন। 4 minutes dead, Amresh. Possible is not good enough anymore. Give me some time, sir. You've had enough time. Sir, whoever is behind these murders knows how the police works. He knows our procedures. He knows our movements. If I get another few weeks, You won't. জেনারেল ধীরে ধীরে একটা কাগজ তার সামনে এগিয়ে দিলেন। You are being removed from the investigation with immediate effect. This is your letter. apologies, sir. But may I know on what grounds? Failure of investigations, lack of progress, and negligence. অমরেশের মুখ কঠিন হয়ে গেল। I accept my failure. But negligence? 4 officers died under your watch. But I was not present at any of the murders. That's exactly the problem. নীরবতা। অমরেশ কাগজটা টেবিলের ওপর রেখে দিল। তাহলে আমার নতুন ডিউটি? জেনারেল চেয়ারে হেলান দিয়ে বসলেন। You will return to regular police duties. And the investigation? Someone else will handle it. Who? জেনারেল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর এক বেয়ারাকে ডেকে একজনকে দিয়ে আসতে বললেন। কিছুক্ষণ পর একজন ভারতীয় অফিসার ভেতরে ঢুকলেন। বয়সে অমরেশের থেকে একটু ছোট, পরিপাটি ইউনিফর্ম, মুখে স্থির ভাব, চোখ দুটো খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ। সে এসে স্যালিউট করল। Amresh, meet Inspector Devendra Mukherjee. অমরেশ তার দিকে তাকিয়ে রইল। From today, Inspector Mukherjee will lead the investigation. দেবেন্দ্র অমরেশের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়িয়ে বলল, নমস্কার। অমরেশও মাথা নাড়ল। I expect results this time. I will do my best, sir. Your best won't be enough. I want the killer. Sir, may I know my new posting? Chandanpur, a village near Malda town. He will serve there as a regular police officer. No intelligence work, no special investigation, no access to these files. অমরেশ আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েকদিনের মধ্যেই অমরেশ চন্দনপুরে পৌঁছল। শহরের কোলাহল থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, কাঁচা রাস্তা, মাঠ, পুরনো একটা বাজার, আর গ্রামের এক প্রান্তে ছোট্ট পুলিশ আউটপোস্ট। এখানে অমরেশের কাজ ছিল খুব সাধারণ: চুরি, জমি নিয়ে বিবাদ, মারামারি, মদ্যপ অবস্থায় গন্ডগোল, কখনো কোনো মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা ইত্যাদি। এই নিয়ে তার দিন কেটে যেতে লাগলো। প্রথম কয়েকটা দিন অমরেশ বুঝতে পারল না যে এই ট্রান্সফারটা তার জন্য শাস্তি না মুক্তি, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে কেসটা থেকে দূরে রাখতে শিখে গেল। হেডকোয়ার্টার্সের কোনো ফাইল নেই, কোনো ব্রিটিশ অফিসারের অর্ডার নেই, কোনো মার্ডার ইনভেস্টিগেশন নেই, শুধু রেগুলার ডিউটি। আর এই নির্জনতাই যেন তার পছন্দ হয়ে গেল। এইভাবেই প্রায় মাস 6 কেটে গেল। অমরেশের কাছে তখন সেই 4টে খুন শুধু একটা পুরনো ঘটনা, যদিও সেই রহস্য এখনো সমাধান হয়নি। খবরের কাগজে তখনও সেই নিয়ে হেডলাইন বেরোত: ব্রিটিশ অফিসার্স মার্ডার কেস রিমেন্স আনসলভড, নো ব্রেক থ্রু ইন রিভলিউশনারি মার্ডার ইনভেস্টিগেশন। আবার কোনোদিন পুলিশ অ্যানাউন্সেস ফ্রেশ ইনভেস্টিগেশন। কিন্তু কোনোটাই অমরেশকে আর ভাবাত না। শুধু ঠোঁটের কোণায় একটা মুচকি হাসি ফুটে উঠত অমরেশের। 1938 সালের আগস্ট মাস। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের নতুন গভর্নর জেনারেল হলেন লর্ড রেজিনাল্ড অ্যাশক্রফট। আর সেই পথ পেয়েই তিনি শুরু করে দিয়েছিলেন নারকীয় অত্যাচার। তার অত্যাচারের ফলে প্রাণ দিতে হয় বাচ্চা থেকে বুড়ো সবাইকে। মহিলাদেরও তিনি রেহাই দেননি। গ্রামে গ্রামে রাত্রিবেলা ঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে সাধারণ মানুষ ও গরিব চাষি মজুরদের বিনা কারণে জেল খাটানো কোনোটাই বাদ দেয়নি। সেই বছর নভেম্বরের প্রথম দিন, রাত প্রায় 11:40। তখন অ্যাশক্রফট ক্যালকাটা গভর্নমেন্ট হাউসে নিজের স্টাডিতে ছিলেন। স্টাডি রুমের ভেতরে একটা ফায়ার টেস্ট চলছে। টেবিলের ওপর কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, একটা হাফ ফিল্ড গ্লাস আর একটা ফাউন্টেন পেন পড়েছিল। অ্যাশক্রফট তখন একটা রিপোর্ট পড়ছিলেন। বাইরে দুজন আর্ম গার্ড ডিউটিতে।
করিডোরে আরো দুজন। গভর্নমেন্ট হাউসের প্রত্যেকটা দরজা সিকিউরিটির আন্ডারে। হঠাৎ স্টাডির বাইরে থেকে পায়ের শব্দ এলো। অ্যাশটপ চোখ তুলে তাকালেন। কিছুক্ষণ পর আবার হালকা পায়ের শব্দ। এবার অ্যাশটপ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, দরজার কাছে গেলেন। করিডোরে একজন ভৃত্য দাঁড়িয়ে, তার হাতে একটা সিল্ড এনভেলপ। অ্যাশক্রফট বললেন, Leave it here! ভৃত্য এনভেলপটা টেবিলের ওপর রেখে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। অ্যাশক্রফট আবার চেয়ারে বসলেন। এনভেলপটা খুললেন। ভেতরে মাত্র একটা কাগজ। কাগজটা পড়ার সঙ্গে সঙ্গে তার কপালে ভাঁজ পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কাগজটা উল্টে দেখলেন। পিছনে কিচ্ছু লেখা নেই। অ্যাশক্রফট ধীরে ধীরে টেবিলের ড্রয়ার খুললেন। একটা রিভলভার বের করে টেবিলের উপর রাখলেন। তারপর আবার কাগজটার দিকে তাকালেন। কাগজটার মাঝখানে একটা চিহ্ন, কালো বৃত্ত, তার মাঝখানে লাল দাড়ি। অ্যাশক্রফটের চোখ স্থির হয়ে গেল। সেই মুহূর্তে আলো নিভে গেল। অ্যাশক্রফট চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। Gods! তিনি টেবিলের ওপর রাখা রিভলভারের দিকে হাত বাড়ালেন, কিন্তু তার আগেই স্টাডির দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর গার্ডরা দৌড়ে এলো। তারা ডাকাডাকি করলো, কিন্তু কোনো উত্তর নেই। দরজা ভাঙার পর স্টাডির ভেতর ঢুকলো। রুমের লাইট তখন আবার জ্বলছে। টেবিলটা উল্টে পড়ে আছে, গ্লাসটা মেঝেতে ভাঙা, কাগজ ছড়িয়ে আছে। আর স্টাডির একপাশে পড়ে আছে লর্ড রেজিনাল্ড অ্যাশক্রফটের নিথর দেহ। তার পাশে পড়ে আছে সেই কাগজ, কালো বৃত্ত, লাল দাড়ি, আর টেবিলের উপর রাখা রিভলভারটা। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। গভর্নর জেনারেলের মতো একজন মানুষকে এত কড়া সিকিউরিটির মধ্যেও কে খুন করলো? আর তার চেয়েও বড় প্রশ্ন, উনি কি করে গভর্নমেন্ট হাউসের ভেতরে ঢুকলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ব্রিটিশ সরকার বুঝতে পারল এটা আর সাধারণ খুন নয়। তার পরের দিন সকালে চন্দনপুর পুলিশ আউটপোস্টে একটা টেলিগ্রাম। অমরেশ তখন ডেস্কে বসে একটা রিপোর্ট লিখছিল। কনস্টেবল দৌড়তে দৌড়তে রুমে ঢুকলো। অমরেশের হাতে টেলিগ্রামটা দিল। কনস্টেবলের মুখ ফ্যাকাশে। অমরেশ সেটা খুলে একবার পড়ল। তাতে লেখা, গভর্নর জেনারেল লর্ড রেজিনাল্ড অ্যাশক্রফট হ্যাজ বিন ফাউন্ড মার্ডার। অমরেশের হাত স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। 4টে পুরনো মার্ডারের ছবি তার চোখের সামনে ভেসে উঠল। কার্টার, ওয়্যারলেস, হারগ্রিভস, কমিশনার, তারপর অ্যাশক্রফট। ব্রিটিশ এম্পায়ারের সবচেয়ে সুরক্ষিত মানুষের মধ্যে একজন, তবুও খুন। অ্যাশক্রফটের খুনের পর পুরো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যেন পাগল হয়ে গেল। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত রিপোর্ট গেল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন হল। ব্রিটিশ ইন্টেলিজেন্স নামল, পুলিশ নামল, মিলিটারি ইন্টেলিজেন্সও যুক্ত হল। শত শত অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হলো। দেবেন্দ্র মুখার্জিকে ইতিমধ্যেই কেস থেকে বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশরা আর কোনো ভারতীয় অফিসারের উপর ভরসা রাখল না। সিকিউরিটি ডিটেলে প্রত্যেকজনকে ইন্টারোগেট করা হলো। গভর্নর জেনারেলের বাংলো সার্চ করা হলো। এমনকি তার অফিস, তার প্রাইভেট চেম্বার, তার স্টাফ কোয়ার্টার, তার গাড়ি, তার কমিউনিকেশন রেকর্ড সবকিছু সার্চ করা হলো। কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। 1টা বছর ধরে ইনভেস্টিগেশন চলতে থাকলো। একটা গোটা বছর। তবু খুনিকে খুঁজে পাওয়া গেল না। শুধু একটা জিনিস প্রত্যেকবার ফিরে এলো, সেই চিহ্ন, একটা কালো বৃত্ত, তার মাঝখানে লাল দাড়ি। 2 বছর ধরে এই হত্যাকাণ্ড চলল, তবুও তার কোনো কিনারা নেই। ইনভেস্টিগেশনের প্রায় 1 বছর পর একটা কনফিডেন্সিয়াল মিটিং হলো কলকাতাতে। রুমে কয়েকজন সিনিয়র ব্রিটিশ অফিসার বসেছিল। টেবিলের ওপর 5টা ফাইল, কার্টার, ওয়্যারলেস, হারগ্রিভস, কমিশনার আর অ্যাশক্রফট। কারোর মুখে কোনো কথা নেই।
কোনো প্রগ্রেস নেই, কোনো ক্লু নেই। সবাই যেন বোবা হয়ে গেছে। শেষমেশ একজন অফিসার প্রস্তাব দিল যে এই কেস সহজে সলভ হবে না, লাগবে কোনো এক তীক্ষ্ণ ও দক্ষ অফিসার। কিন্তু ব্রিটিশ অফিসারদের মধ্যে কেউই সেরকম নেই। তারা সবাই মিলে একটা সিদ্ধান্তে পৌঁছলো। কয়েকদিন পর দুপুরবেলা চন্দনপুর পুলিশ আউটপোস্টের সামনে একটা ব্রিটিশ মোটর কার এসে থামলো। অমরেশ বাইরে বেরিয়ে এলো। গাড়ি থেকে দুজন ব্রিটিশ অফিসার নামলো। তাদের একজন অমরেশের দিকে এলো। অমরেশ। অফিসার নিজের পকেট থেকে একটা সিল এনভেলপ বের করলো। We are here on the behalf of the government. অমরেশ এনভেলপটার দিকে তাকালো। We want you back. Like where? Calcutta. Why? The Governor General is dead. অফিসার তার দিকে তাকিয়ে বলল। And after 1 year, we still have no idea who killed him. অমরেশ ধীরে ধীরে এনভেলপটা নিল, কিন্তু খুলল না। You were the only man who saw the pattern from the beginning. অমরেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর এনভেলপটা আবার অফিসারের হাতে তুলে দিল। Thank you for the offer, sir. But I'm not interested. অফিসার অবাক হয়ে গেল। You don't understand, it's urgent. This is an official request. I understand perfectly. Then why refuse? অমরেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, Because I already gave you everything I had. And now? অমরেশ মাথা নাড়ল। Now I have nothing left to give. Thank you. সে ঘুরে চলে গেল। ব্রিটিশ অফিসার দুজন চুপ করে তার চলে যাওয়া দেখতে থাকলো। প্রস্তাবটা রিফিউজ করার কয়েকদিনের মধ্যেই অমরেশ একটা সিদ্ধান্ত নিল। সে পুলিশ হেডকোয়ার্টার্সে একটা চিঠি পাঠালো। চিঠিটা ছিল খুব ছোট্ট। তাতে না আছে কোনো অভিযোগ, না আছে কোনো ব্যাখ্যা। I hereby tender my resignation from the police service. অমরেশ পেনটা রেখে দিল। জানলার বাইরে চন্দনপুরের শান্ত রাস্তা। দূরে কিছু বাচ্চা খেলছে। একটা গরু রাস্তা পার হচ্ছে। কোথাও কোনো ব্রিটিশ অফিসার নেই, কোনো কনফিডেন্সিয়াল ফাইল নেই, কোনো মার্ডার কেস নেই। অমরেশ ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়াল। তারপর বেশ কয়েকটা বছর কেটে গেল। অ্যাশক্রাফটের মার্ডারের পর ব্রিটিশ সরকার পুরো দেশ জুড়ে ইনভেস্টিগেশন চালিয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। কার্টার, ওয়্যারলেস, হারগ্রিভস, কমিশনার অ্যাশক্রাফট, 5টা খুন, একটা চিহ্ন, কিন্তু কোনো খুনি নেই, কোনো নাম নেই, কোনো প্রমাণ নেই। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, তারপর আর কোনো খুন হলো না। যেন সেই অজানা খুনি তার কাজ শেষ করেছিল। কেসটা ধীরে ধীরে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের পুরনো ফাইলের নিচে চাপা পড়ে গেল, কিন্তু দ্য 5 মার্ডার্স ফাইলটা কখনো অফিসিয়ালি ক্লোজ হয়নি। সময় থেমে থাকে না। 1942 সালে শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন। রাস্তা জুড়ে মিছিল, স্লোগান, গ্রেফতার, লাঠিচার্জ, গুলি। আবারও দেশের মানুষ রাস্তায় নেমে এলো। আর সেই সব কিছুর মধ্যে ব্রিটিশ রাজের বিরুদ্ধে একটা কথা আরো জোরে শোনা যেতে লাগলো, কুইট ইন্ডিয়া। অমরেশ তখন আর পুলিশে নেই, সে নিজের বাড়িতেই থাকে। পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পর প্রথম কয়েক মাস তার দিনগুলো খুব চুপচাপ কেটেছিল। তারপর আস্তে আস্তে পাড়ার কিছু ছোট ছোট ছেলে মেয়ে তার কাছে পড়াশোনা করতে আসতে শুরু করলো। কেউ পড়তে পারতো না, কেউ লিখতে পারতো না, কেউ আবার শুধু গল্প শোনার জন্য আসতো। অমরেশ তাদের পড়াতো, কখনো বাংলা, কখনো ইতিহাস, কখনো দেশের কথা।
তার 5 বছর পর 15ই অগস্ট 1947 সাল ভারত স্বাধীন হল। ব্রিটিশের পতাকা নেমে গেল, নতুন পতাকা উঠল, রাস্তার মানুষ উল্লাসে ফেটে পড়ল। কেউ কাঁদছিল, কেউ হাসছিল, কেউ বিশ্বাস করতে পারছিল না যে এত বছরের অপেক্ষা শেষ হয়েছে। আর একটা ছোট্ট বাড়ির জানলার পাশ দিয়ে দাঁড়িয়ে অমরেশ চুপ করে সেই পতাকার দিকে তাকিয়েছিল। তারপর তারপর অমরেশও একদিন সবার চোখের আড়ালে চলে গেল। অমরেশের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। কেউ বলেছিল সে গ্রামের একটা ছোট্ট স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিল, কেউ বলেছিল দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল, আবার কেউ বলেছিল স্বাধীনতার পর একদিন সে একেবারেই উধাও হয়ে গেছিল। সত্যি কোনটা কেউ জানে না, হয়তো আপনারাও কোনোদিন জানতে পারবেন না। কিন্তু একটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় আসতেই পারে, এই গল্পটা আমি পেলাম কোনো পুরনো গভর্নমেন্ট ফাইল থেকে, কোনো ডায়েরি থেকে, নাকি এমন কোনো মানুষের কাছ থেকে যে এই ঘটনাগুলোর সাক্ষী? উত্তরটা খুব সহজ। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমি নিজের চোখে দেখেছিলাম। আমি জানি কার্টারকে কে মেরেছিল, আমি জানি ওয়্যালেসের ঘরে সেই রাত্রে কি হয়েছিল, আমি জানি হারগ্রেভসের শেষ রাতটা কেমন ছিল, আমি জানি কমিশনারের জন্মদিনের সেই রাতে কি ঘটেছিল। আর আমি এটাও জানি অ্যাশক্রফট শেষ মুহূর্তে কাগজে কি দেখেছি। কারণ ওই 5টা রাতের কোনোটিতেই আমি বাইরে ছিলাম না, আমি ছিলাম খুব কাছে। আর সেই রহস্যময় চিহ্নটা, কালো বৃত্ত আর তার মাঝখানে লাল দাড়ি, বছরের পর বছর পুলিশ চিহ্নটা খুঁজে বেরিয়েছে, অনেক কাগজে, অনেক ফাইলে, অনেক ইন্টারোগেশন। কিন্তু ওরা একটা জিনিস বুঝতে পারেনি, চিহ্নকে খুঁজতে গিয়ে ওরা কখনো চিহ্নটা যে মানুষটা রেখেছিল তার কাছে পৌঁছতে পারে, কারণ সে হয়তো কখনো তাদের থেকে দূরেই ছিল না, হয়তো সে তাদের সামনেই ছিল। আর আজ এত বছর পরেও যখন আমি এই চিহ্নটা আঁকি, আমার হাতটা কেন জানি না এখনো ঠিক আগের মতোই চলে। বাকিটা আপনারা বুঝে নিন। শুনছিলেন কোয়েটসন ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজের আজকের গল্প রহস্যময় চিহ্ন। গল্পের ভাবনায় স্বাগত। গল্প রচনা, গল্প পাঠ ও অমরেশের ভূমিকায় শক্তিক, ব্রিটিশ অফিসারের ভূমিকায় রোহিত, মৃণালিনীর ভূমিকায় স্নেহা, হাবিলদার ও নির্মলের ভূমিকায় স্বাগত, রঘু দাসের ভূমিকায় শ্রামণ, দেবেন্দ্রর ভূমিকায় সুরিত, বৃদ্ধ লোকের ভূমিকায় শ্রী বিজয় কুমার বাসু। সাউন্ড ডিজাইন ও এডিটে শক্তিক। পর্ব পরিচালনায় আমি সৈনী। পোস্টার ডিজাইনে স্বাগত। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।